বেশ, তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। সিডিপি একদম শেষের দিকে আমরা বর্তমানে চলছি। তো সেখানে আমরা এটা সম্ভবত ম্যাথ পেডাগজিতে বা হয়তো বাংলা পেডাগজিতে, সম্ভবত বাংলা পেডাগজিতে আমরা এই চ্যাপ্টারটা কিছুটা করেছিলাম, তাই না, যে বিভিন্ন শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে। আবার আমাদের সিডিপিতেও এই জিনিসটা রয়েছে। অ্যাকচুয়ালি পেডাগজিটা এমন ভাবেই আমাদের সিলেবাসটাকে তৈরি করেছে যে একটা টপিককেই বিভিন্ন সাবজেক্টে সিলেবাসে দিয়ে দিয়েছে। সেটা যেমন মাইক্রো টিচিং বলো 3টে সাবজেক্টে পেডাগজি সিলেবাসে দিয়েছে, ঠিক এটাও। এবার যেহেতু আমরা বাংলাতে যেটা করেছিলাম সেটার থেকে আর একটু ডিপলি আমরা আজকের ক্লাসটা করব। ঠিক আছে, তো সেই নোটটা যারা পড়েছো তাদের মোটামুটি সবই জানা রয়েছে। তো আরেকবার সেখানে রিভিশন হয়ে যাবে আমাদের। তো দেখো, আমাদের শিক্ষাদানের পদ্ধতিগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যার মধ্যে রয়েছে আমাদের বক্তৃতা পদ্ধতি, রয়েছে প্রদর্শন পদ্ধতি, আলোচনা পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি এবং হিউরিস্টিক পদ্ধতি। ঠিক আছে, এই হিউরিস্টিক পদ্ধতি এটা একটু নতুন, এটা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে এবং এটা নিয়ে হয়তো কারো কারো সমস্যা থাকতে পারে। ওকে, তো শিক্ষণ পদ্ধতি কি আমরা সবাই জানি। শিক্ষণ বলতে বোঝায় এই যেমন টিচিং চলছে, ক্লাসে টিচিং করাকেই শিক্ষণ বলা হচ্ছে। তো সেই যে কোনো শিক্ষণ যখন চলছে তার মধ্যে নির্দিষ্ট কিছু পদ্ধতিকে ব্যবহার করতে হয়, নির্দিষ্ট কিছু মেথডকে ব্যবহার করে টিচাররা টিচ করে থাকেন। ঠিক এই সেম চ্যাপ্টার আমরা কিন্তু ইংরেজিতে পড়েছি, সেই ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে মেথডগুলো একটু আলাদা ছিল। যেমন ইংরেজিতে আমরা পড়েছিলাম, মনে পড়ছে আশা করি, জিটিএম মেথড, গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন মেথড। ঠিক আছে, তো সেরকমই ইংরেজির ক্ষেত্রে একটু আলাদা, বাদ বাকি স্যার, সাবজেক্টগুলোতে এটা একই। হ্যাঁ বলো। সাউন্ডটা ঠিকঠাক আসছে না স্যার, একটু কেমন হচ্ছে। সাউন্ডটা কেমন হচ্ছে একটু বলো তো, ক্লিয়ার যাচ্ছে না? ক্লিয়ার আসছে না স্যার অন্যান্য দিনের মতো। আচ্ছা, সবার কাছে কি এই সমস্যাটা হচ্ছে? সবার কাছেই সাউন্ডের এই প্রবলেমটা হচ্ছে? না স্যার, ঠিক আছে সাউন্ড, নেটওয়ার্কের সমস্যাও নেই। নেটওয়ার্ক? কে বললে, সমৃদ্ধি বললে না আমি নাসরিন? বললাম স্যার। নাসরিন। আচ্ছা, বাকি বাকি কারোর কাছে কি এই সমস্যা হচ্ছে সাউন্ড নিয়ে? হতেও হ্যাঁ পারে, স্যার কারণ হচ্ছে। একটা মাইক্রোফোন চেঞ্জ করেছি আমি, হতেও পারে। সমস্যা হচ্ছে কি? হ্যাঁ স্যার, ওইটারই। হ্যাঁ স্যার, সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা, দাঁড়ান। আচ্ছা, এবার একটু ফিডব্যাক দাও, এখন কি ঠিক আছে সাউন্ডটা আগের থেকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, বেশ। তো আমরা যেটা বলছিলাম যে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে। ঠিক আছে, জিটিএম আরও একাধিক পদ্ধতি সম্পর্কে আমরা অলরেডি পড়েছি। তো দেখো, এই যে শিক্ষণ, এই শিক্ষণ একটা গতিশীল প্রক্রিয়া। কেন বলা হচ্ছে এটাকে গতিশীল? এই জায়গা থেকে 2017-তে একটা প্রশ্ন এসেছিল, মনে রাখবে, যে লার্নিং লার্নিং এবং টিচিং, যে কোনো কিছুই, লার্নিং এবং টিচিং একটা শ্রেণীকক্ষে, সেগুলো ডাইনামিক ফ্যাক্টরের মধ্যে পড়ে। ডাইনামিক ফ্যাক্টর।
ওকে, তাহলে ডাইনামিক ফ্যাক্টর মানে আমরা দেখো দু রকমের ফ্যাক্টর হয় শ্রেণীকক্ষে, দুটো ফ্যাক্টর হয়। প্রথম ফ্যাক্টরকে বলা হয় ডাইনামিক ফ্যাক্টর, আর আরেকটা ফ্যাক্টর হয় সেটাকে বলা হয় স্ট্যাটিক ফ্যাক্টর। তো আমরা কোনটাকে ডাইনামিক বলবো? সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে আমরা ডাইনামিক ফ্যাক্টর বলবো যেগুলো পরিবর্তনশীল, অর্থাৎ যেটা চেঞ্জ হতে পারে, তাই না? আচ্ছা, এই লার্নিং এবং টিচিংয়ের মধ্যে কি কি পরিবর্তনশীল হতে পারে? অবশ্যই এই ডাইনামিক ফ্যাক্টরের মধ্যে প্রথম যে জিনিসটা পরিবর্তন হতে পারে সেটা হচ্ছে আমাদের কারিকুলাম বা সিলেবাস, অর্থাৎ নির্দিষ্ট একটা বছর পর পর আমাদের কারিকুলাম চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ হয়, তো এটা ডাইনামিক ফ্যাক্টরের অন্তর্গত। ঠিক আছে, তো শিখন এবং শিক্ষাদান উভয়ই ডাইনামিক ফ্যাক্টরের অন্তর্গত। ঠিক আছে, যেমন বর্তমানে যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমাদেরকে পড়াতে হবে, সেটা হচ্ছে টিচিং। এবার তোমাদের টেট পরীক্ষার আগে হুট করে যদি আবার 4-5টা নতুন টপিক ঢুকিয়ে দেয়, তাহলে আবার সেই টপিকগুলোও আমাদেরকে পড়াতে হবে। তো দেখো সেই একই রকমভাবে কিন্তু পড়িয়ে গেলে হচ্ছে না। ঠিক তোমাদের ক্ষেত্রেও তাই, যা যা জিনিসগুলো শিখছো সারা বছর ধরে, কোর্স করলে, কোর্স শেষ হলো, রিভিশন করলে, এরপরে পরীক্ষার 1 মাস আগে দেখা গেল আগের বছরের মতো ইভিএসে 4-5টা টপিক ডিলিট করে নতুন টপিক দিয়ে দিয়েছে, তাহলে সেখানেও তোমাদের আবার নতুন জিনিস শিখতে হচ্ছে। ঠিক এই কারণে শিক্ষণ এবং শিখন উভয়ই ডাইনামিক ফ্যাক্টর বা পরিবর্তনশীল প্রক্রিয়ার অন্তর্গত। তাহলে এবার তোমরা একটু কেউ বলতে পারবে শ্রেণীকক্ষের মধ্যে স্ট্যাটিক ফ্যাক্টর কোনগুলো, অর্থাৎ যেগুলো পরিবর্তন হয় না? বলতে পারবে কেউ স্ট্যাটিক ফ্যাক্টর কোনগুলো হয়? শ্রেণীকক্ষে স্ট্যাটিক ফ্যাক্টর কোনগুলো? চেষ্টা করো ভেবে। শ্রেণীকক্ষের মধ্যে দেখো ক্লাসরুম, ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে থাকা যে দেওয়াল রয়েছে, দেওয়ালের মধ্যে থাকা যে কালার রয়েছে, ব্ল্যাকবোর্ড রয়েছে, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে দেখো এই যে ক্লাসরুম, দেওয়াল, দেওয়ালের রং, ব্ল্যাকবোর্ড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্ট্যাটিক, অর্থাৎ তুমি পড়েছো ক্লাস 5-এ যে ঘরে, ক্লাস 6-এ পরের বছরও সেগুলোই পড়া হবে, 7-এও পড়াবে। হ্যাঁ, এবার সাময়িকভাবে এটা সারা জীবন তো থাকে না, হয়তো 15 বছর 20 বছর পর এগুলো পরিবর্তন হতে পারে, কিন্তু এই যে লার্নিং টিচিংয়ের মতো এত ঘন ঘন পরিবর্তনশীলতা এদের মধ্যে দেখা যায় না। ঠিক আছে, তো শ্রেণীকক্ষে উভয় জিনিস কিন্তু আমরা লক্ষ্য করি, ডাইনামিক ফ্যাক্টরও লক্ষ্য করি, স্ট্যাটিক ফ্যাক্টরও লক্ষ্য করি। আচ্ছা, এবার দেখো আমরা এরপরে দেখি প্রথম যে আমাদের পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতির মধ্যে অন্যতম এবং সবথেকে সুপ্রাচীনতম একটা পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের বক্তৃতা পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি সম্পর্কে আমরা আগেও পড়েছি, বক্তৃতা পদ্ধতিকে লেকচার মেথড বলা হয়। মনে রাখবে এই জায়গাটা নিয়ে কনফিউশন হয় যে বক্তৃতা পদ্ধতির জনককে ফাদার অফ লেকচার মেথড। এইখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করি। কিছু কিছু মানুষ বিশ্বাস করেন যে এই যে বক্তৃতা পদ্ধতি, এর নির্দিষ্ট কোনো জনক নেই গো। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একজন কথা স্যার ব্যক্তি। কেটে কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে কথা? সমস্যা হচ্ছে গো। এখন ঠিক আছে কথা স্যার, কেটে কেটে একটু যাচ্ছে। আগে কেটে যাচ্ছিল, এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যখন সাংঘাতিক রকম কাটবে, বোঝা যাবে না, আমাকে বলবে অবশ্যই। তো আপনি এই যখন ওই স্ট্যাটিক থাকে যেগুলো বলছিলেন ওখানটা কেটে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, বেশ, ওটা আমি আরেকবার বলে দিচ্ছি। যে লার্নিং আর টিচিং এগুলো ডাইনামিক ফ্যাক্টর, এগুলো পরিবর্তনশীল। আর স্ট্যাটিক ফ্যাক্টরের মধ্যে পড়ে ক্লাসরুম, দেওয়াল, দেওয়ালের রং, ব্ল্যাকবোর্ড, এই সমস্ত কিছু। ঠিক আছে, চেয়ার টেবিল, এগুলো এগুলো পরিবর্তন হয় না শ্রেণীকক্ষে, একই থেকে যায় সব সময়। স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন কি সমস্যা হচ্ছে আজকে? যাচ্ছে স্যার, স্যার দেখা স্ক্রিন তো দেখা যাচ্ছে, যাবে। মনে হচ্ছে আর নেটওয়ার্ক। তোমার নেটওয়ার্ক সমস্যা দেখো, যে দেখতে পাচ্ছ না, স্ক্রিন শেয়ার করা আছে। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম আমরা, যে বক্তৃতা পদ্ধতির ক্ষেত্রে সেখানে যেখানটা শুনতে পাবে না, সাউন্ড কেটে যাবে, একটু বলবে। ঠিক আছে, আমি এটার একটা পার্মানেন্ট সলিউশন কিছু করছি, তাছাড়া আর হবে না। তো যেটা বলছিলাম যে আহ, এই যে বক্তৃতা পদ্ধতি, সেটা নির্দিষ্ট কোনো জনক নেই বলেই ধরে নেয় বেশিরভাগ মানুষ। তবে কেউ কেউ কখনো কখনো যদি অপশনে থাকে বক্তৃতা পদ্ধতির জনককে, ঠিক আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের উত্তর দেবে এর নির্দিষ্ট কোনো জনক নেই, সেটাই সব থেকে তোমার কি বলবো, সব থেকে উন্নততম উত্তর। তবে কেউ কেউ অ্যারিস্টটলকে এর জনক কিন্তু ধরে থাকেন। ঠিক আছে, দেখো বক্তৃতা পদ্ধতি এটা সব থেকে ওল্ডেস্ট মেথড, মনে রাখবে,
ওল্ডেস্ট মেথড হচ্ছে এটা, সব থেকে প্রাচীন এবং সব থেকে বেশি ব্যবহৃত মেথড হচ্ছে এটা, সব থেকে বেশি। মনে করা হয় যে যখন থেকে এই টিচিং প্রসেস শুরু হয়েছে পৃথিবীতে, মানে পড়ানো, এই পড়ানো যখন থেকে শুরু হয়েছে ইতিহাসে, কেউ নির্দিষ্ট তো জানে না কবে থেকে, তো সেই প্রথম পদ্ধতি যেটা ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি। অর্থাৎ সেই সময়ে যে মানুষটি শিখিয়েছিলেন তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং বাকিরা তার কথা শুনে শিখেছিলেন। দেখো, এটি প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে, এটি সবচেয়ে প্রচলিত এবং ঐতিহ্যবাহী পদ্ধতি যেখানে শিক্ষক মুখ্য ভূমিকায় থাকেন। মনে রাখবে বক্তৃতা পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। বক্তৃতা পদ্ধতির মূল কেন্দ্রে কে থাকে? শিক্ষক থাকে। যেমন এখানে আমরা যে ক্লাসরুমে এখন যে পড়াশুনো করছি সেখানে মূল কেন্দ্রে শিক্ষকরা থাকবেন, তারা তোমাদের পড়াবেন, তোমাদেরকে শুনতে হয় সেটা। এই বক্তৃতা কেন্দ্রিক পদ্ধতি যেটা, সেটা শিশুদের জন্য উপযুক্ত নয়, কিন্তু বড়দের জন্য, তোমাদের মতো বড়দের জন্য এই পদ্ধতিটা সব থেকে বেস্ট পদ্ধতি। ঠিক আছে, দেখো, শিক্ষক বিষয়বস্তু সুসংগঠিতভাবে ব্যাখ্যা করেন, উদাহরণ দেন এবং এর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। এর প্রয়োগ কি, কোথায় কোথায় আমরা ব্যবহার করি না, বড় ক্লাসে বা বিভিন্ন তাত্ত্বিক বিষয় যেগুলো রয়েছে যেমন ইতিহাস, দর্শন, এরকম লং লং সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো শেখানোর জন্য এই বক্তৃতা পদ্ধতি উপযুক্ত। শিক্ষক লেকচার সিট প্রদান করেন, যেটা আমাদের ডিজিটালি আমাদের যেটা পিডিএফ দেওয়া হয় তোমাদের সেটাই। এছাড়া প্রেজেন্টেশন, যেমনটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রেজেন্টেশনটা, এছাড়া হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু ব্যবহার করে বক্তৃতা পদ্ধতি প্রয়োগ করা হয়। এর সুবিধা রয়েছে কি না, প্রথমত খুব কম সময়ে আমরা একটা বিস্তর জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, অর্থাৎ অল্প সময়ে আমরা বেশি শিখতে পারি, এটা হচ্ছে এর একটা ভালো দিক। শিক্ষকের দক্ষতা ও জ্ঞানের উপর নির্ভরশীল করে থাকে এটা। অর্থাৎ যে টিচার যত বেশি দক্ষ হবে কোনো একটা সাবজেক্টে, কোনো একটা নির্দিষ্ট কনসেপ্টকে বোঝানোর জন্য, সেই টিচার তত ভালোভাবে এই জিনিসটা, এই পদ্ধতিকে ইউজ করে বোঝাতে পারবেন। তো এটা শিক্ষকের জ্ঞানের উপর নির্ভরশীল, অর্থাৎ কোনো একজন টিচারের যদি নির্দিষ্ট কোনো একটা সাবজেক্টে বা যে জিনিসটা তিনি পড়াচ্ছেন সেই বিষয়ে তার যদি নির্দিষ্ট জ্ঞান না থাকে, তাহলে তিনি বক্তৃতা পদ্ধতিকে সঠিকভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না। ওকে, এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন কি না, প্রথমত এটা একটা একমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ মানে কি? তাহলে তোমরা এবার বলবে যে স্যার আমরা তো কথা বলতে পারছি। হ্যাঁ, তোমরা কথা বলতে পারছো ঠিক, কিন্তু দেখো বেশিরভাগ সময় 90% কথা কারা বলছে? টিচাররা বলছে, এবং স্টুডেন্টরা অল্প স্বল্প কথা বলছে, বেশিরভাগ সময়টা তারা টিচারদের কথাটা শুনছে। তো এই একমুখী যোগাযোগ কিন্তু দেখা যায়। শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কম হয়, মুখস্থ নির্ভরতা তৈরি হতে পারে এখানে। উদাহরণ কি? যেমন ইংরেজি সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটি কোনো লেকচার, শেক্সপিয়ার সম্পর্কে পড়ছো বা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে পড়ছো বাংলাতে সাহিত্যের ইতিহাসে। ইংরেজি সাহিত্যের ইতিহাস বা যে কোনো সাহিত্যের ক্ষেত্রে বা ইতিহাসের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো বোঝানো হচ্ছে, পড়ানো হচ্ছে, সেগুলো সব এই বক্তৃতা পদ্ধতিকে ব্যবহার করে। ওকে, এর পরের যে পদ্ধতি রয়েছে প্রদর্শন পদ্ধতি। প্রদর্শন পদ্ধতি আর ডেমনস্ট্রেশন মেথড বলে এটা উল্লেখিত হয়ে থাকে। ডেমনস্ট্রেশন মেথড আমরা ডিএলএড করার সময় প্রত্যেকেই কখনো কখনো ডেমো দিয়েছি, তাই না? ডেমো, যেটা 6 মিনিটের হতো, যেটা আমাদের মাইক্রো টিচিংয়ের অন্তর্গত। তো সেই ডেমনস্ট্রেশন মেথড কি বা প্রদর্শন পদ্ধতি কি? দেখো, এখানে বলাই রয়েছে প্রদর্শন পদ্ধতি, অর্থাৎ কোনো একটা জিনিস তোমাকে দর্শন করানো হবে। দর্শন মানে দেখানো, তাই না? দেখানো হবে। যেমন দেখো, মনে করতে পারবে যে ক্লাস 7-এ আমরা যখন পড়তাম তখন ব্যাঙ বলে, ব্যাঙের শারীরিক সমস্ত গঠন নিয়ে একটা চ্যাপ্টার ছিল জীবন বিজ্ঞানে। সেখানে লাইফ সায়েন্সের যে টিচার থাকতেন তিনি ব্যাঙকে কেটে দেখাতেন, তাই না? ঠিক একই রকমভাবে যখন হায়ার স্টাডি হয় ডাক্তারদের ক্ষেত্রে, তারা সব ব্যবচ্ছেদ করে, অর্থাৎ মৃত মানুষের দেহকে কেটে কেটে এরকমভাবে শিখতে হয় যে কোথায় কি আছে এসব কিছু। হ্যাঁ, তো এই যে জিনিসটা, এটাই হচ্ছে প্রদর্শন পদ্ধতি। তুমি শ্রেণীকক্ষে গেলে একটা ফুলকে কেটে দেখালে, ফুলের কোনটা গর্ভকেশর, কোনটা পুংকেশর, হ্যাঁ, কোনটা পাপড়ি, কোনটা বৃতি, কোনটা দলমণ্ডল, এগুলো দেখানো হলো। বা একটা ছোট্ট চারা গাছকে নিয়ে দেখানো হলো যে এটা মূল, এর ও চারিদিকে শাখা মূল, প্রশাখা মূল, এটা মূলডোম, এটা পাতা কাণ্ড, এই সব কিছু। অর্থাৎ তোমাকে দেখিয়ে দেখিয়ে শেখানো হবে। ঠিক আছে, আগেরটাই কি ছিল না, টিচার বলে দেবেন যে একটা গাছের প্রধান মূল থাকে, প্রধান মূলের চারপাশে যে সমস্ত মূল থাকে তাদের শাখা মূল, এটা বলে দিলাম, এটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি। আর যখন একটা চারা গাছকে তুলে নিয়ে এসে সেটা তোমাদেরকে দেখানো হবে যে এই দেখো এটা হচ্ছে প্রধান মূল, এর চারপাশে আছে শাখা মূল, শাখা মূলের চারপাশে আছে প্রশাখা মূল। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রদর্শন পদ্ধতি। দেখো, এর প্রতিষ্ঠাতা বা জনককে, খুব ইম্পর্টেন্ট নামগুলো মনে রাখবে, বিশেষ করে কোন পদ্ধতির কে প্রতিষ্ঠাতা।
প্রতিষ্ঠাতা বা জনক হচ্ছেন জন অ্যামস কমেনিয়াস। মূলত অপশনে আমাদের কমেনিয়াসটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। কমেনিয়াস, এই কমেনিয়াসটুকু মনে রাখবে তাহলেই হবে, এত বড় নাম মনে রাখার দরকার নেই, কারণ কমেনিয়াস হচ্ছে প্রধান নাম, এটাকে বাদ দিয়ে অপশনে দেবে না। তো প্রদর্শন পদ্ধতির জনককে তাহলে কমেনিয়াস হচ্ছেন প্রদর্শন পদ্ধতির জনক। এবার এই প্রদর্শন পদ্ধতিতে কি হচ্ছে দেখো, বাস্তব প্রায়োগিক দক্ষতা শেখানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। শিক্ষক কোনো প্রক্রিয়া বা পরীক্ষা সরাসরি প্রদর্শন করেন এবং শিক্ষার্থীরা তা পর্যবেক্ষণ করে দেখে, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা পরীক্ষা তোমাদের করে দেখানো হচ্ছে, তোমরা দেখছো, দেখে শিখছো, প্রত্যেকটা শিক্ষার্থী, বিশেষ করে এগুলো বক্তৃতা পদ্ধতি বাদ দিয়ে বাদবাকি যতগুলো পদ্ধতি রয়েছে সমস্ত পদ্ধতিগুলো প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের পড়ানোর জন্য বেস্ট, কেবলমাত্র বক্তৃতা পদ্ধতি বাদে। আর বড়দের ক্ষেত্রে বড়দের কলেজে বা স্কুলে বা কলেজে পড়ানোর জন্য তখন বক্তৃতা পদ্ধতি বেস্ট বাকিগুলোর থেকে। তার কিছু কারণ রয়েছে, আমরা শেষে বলবো এগুলো। দেখো, এর বিশেষ কিছু প্রয়োগ রয়েছে, যেমন বিজ্ঞানের পরীক্ষা, শিল্পকলা, কারিগরি শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে। কারিগরি শিক্ষা যেটাকে আমরা ভোকেশনাল বলে থাকি, সেখানে তোমাকে শেখানো হচ্ছে যে একটা ফ্যানকে কিভাবে ঠিক করা যায়, একটা জেনারেটর কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করছে। তো এই সব জিনিসগুলো যখন শেখানো হচ্ছে তখন সেগুলোকে হাতে কলমে শেখানো হয়, তাই না, করে দেখিয়ে দেখিয়ে শেখানো হয় যে এইভাবে ফ্যানের যে কয়েল রয়েছে সেটা তৈরি করা যায়, এইভাবে একটা জেনারেটরের মোটর তৈরি করা যায়, এইভাবে দেখিয়ে দেখিয়ে শেখান টিচাররা। তো এটাই হচ্ছে প্রদর্শন পদ্ধতি। বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন সায়েন্টিফিক যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা আছে, হ্যাঁ, বিভিন্ন বিক্রিয়া, বিভিন্ন সাধারণ পরীক্ষা নিরীক্ষা, সেই সব কিছু এই প্রদর্শন পদ্ধতিতে দেখানো হয় স্টুডেন্টদেরকে। দেখো, ধাপে ধাপে ব্যাখ্যার সাথে ব্যবহারিক প্রদর্শন হচ্ছে এর অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ ধাপে ধাপে টিচার ব্যাখ্যা করেন, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এবং দেখানো হয় আস্তে আস্তে। এর কিছু সুবিধা রয়েছে, যেমন কি আমরা এর আগেও পড়েছি যে যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আমাদের যত বেশি ইন্দ্রিয় সক্রিয় থাকবে সেই জিনিসটা আমাদের তত বেশি মনে থাকে, তাই না। ব্লুম ট্যাক্সোনমি আমাদের এটাই বলে। যেমন কি, যে তুমি যদি শুধু এখন ভিডিও না দেখে, পিপিটি না দেখে, শুধু আমার কথাটা কানে শোনো, তোমার যদি 100টার মধ্যে 10 লাইন মনে থাকে, তুমি যখন দেখে, এটা পিডিএফ দেখে বা ছবি দেখে তুমি যখন শুনছো, অডিও ভিজুয়াল যখন করছো, তখন 10টার জায়গায় তোমার 90টা মনে থাকবে। অর্থাৎ যেখানে শুধুমাত্র কান সক্রিয় ছিল, কিন্তু যখন দেখে শিখছো তখন তোমার চোখ এবং কান দুটো ইন্দ্রিয় সক্রিয় থাকছে, যে কারণে বেশি মনে থাকছে আমাদের। তো যখন যে কোনো জিনিসকে পরীক্ষার মাধ্যমে দেখানো হবে, আমি যদি শুধুমাত্র বলে দিই যে একটা ফুলের অংশ হচ্ছে এইগুলো, বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর, পরাগরেণু, পরাগধানী, তো এই জিনিসগুলো কোনটা কি বলে আমি শুধু মুখস্থ করতে বললাম বক্তৃতা পদ্ধতি, সেটাই যতটা না মনে থাকবে, আমি যদি একটা ফুল এনে সেই ফুলের ব্যবচ্ছেদ করে দেখিয়ে তারপরে তোমাদের বোঝায়, তাহলে সেটা কিন্তু দেখে বেশি মনে থাকবে আমাদের। তো এটা হচ্ছে এর একটা সুবিধা, যে দৃশ্য মাধ্যম হওয়ার জন্য, শ্রাব্য মাধ্যম হওয়ার জন্য, অডিও ভিজুয়াল যেটা, সেই জন্য এই শিখন বেশি সময় পর্যন্ত মনে থাকে, স্থায়ী হয়। জটিল ধারণাকে সহজে বোঝা যায়, জটিল ধারণা সহজে বোঝা যায়। এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন প্রথমত প্রচুর টাইম লাগবে। যদি আমি একটা ক্লাসে এসে প্রত্যেক দিন এরকম হাতে কলমে জিনিস শেখাতে যাই, তাহলে আমি সারা বছরের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো না, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা প্রচুর সময় সাপেক্ষ একটা ব্যাপার। যেমন উদাহরণ, রসায়ন শিক্ষক অ্যাসিড বেস প্রতিক্রিয়া ল্যাবে প্রদর্শন করলেন, তো এটা একটা এর সীমাবদ্ধতা প্রদর্শন পদ্ধতি, যে প্রচুর সময় কিন্তু আমাদের লেগে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে দেখো আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড। এটাকে আমরা কখনো কখনো পিয়ার গ্রুপ ডিসকাশন বলেও জেনে থাকি। পিয়ার গ্রুপ ডিসকাশন অর্থাৎ শিশুদেরকে এরকম একটা দল তৈরি করে দেওয়া হবে, যেখানে একাধিক ছাত্রছাত্রীরা থাকবে, তাদেরকে নির্দিষ্ট একটা টপিক দেওয়া হবে, তারা সেই সমস্ত টপিক নিয়ে আলোচনা করবে। যে কোনো প্রকারের আলোচনা হতে পারে, সেটা ডিবেট হতে পারে, হ্যাঁ, ডিবেট, বিতর্ক প্রতিযোগিতা, বা সহমর্মিতাযুক্ত কোনো খেলা হতে পারে, যেখানে সবাই একসাথে অংশগ্রহণ করবে কোনো খেলায়, যে কোনো কিছু। তো এটাই হচ্ছে আলোচনা পদ্ধতি বা ডিসকাশন মেথড। এর জনককে মনে রাখবে, এই আলোচনা পদ্ধতির জনক হচ্ছে ফাদার অফ ডিসকাশন মেথড বলা হয় সক্রেটিসকে, ঠিক আছে। সক্রেটিস, যিনি একজন দার্শনিক এবং শিক্ষাবিদ। তো এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে, সক্রেটিসকে আলোচনা পদ্ধতির জনক বলা হয়। দেখো, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে বিষয়বস্তুর বিশ্লেষণ করা হয়। শিক্ষক একজন সহায়ক হিসাবে প্রশ্ন উত্থাপন করেন। তাহলে এখানে টিচার কি করছেন, টিচার কিসের ভূমিকা পালন করছেন এই ডিসকাশন মেথডে? টিচার একজন সহায়কের ভূমিকা পালন করছেন। অর্থাৎ তিনি বলে দিচ্ছেন যে মাত্রাহীন বর্ণ
অর্ধমাত্রার বর্ণ এবং পূর্ণমাত্রার বর্ণ নিয়ে তোমরা আলোচনা করো। এখানে টিচার বলে দিল, এবার 10-12 জন শিক্ষার্থী তারা দলে বিভক্ত হলো, তারা আলোচনা করলো এবং লিখে দিল যে কোনগুলো কয়টি করে সংখ্যা, কোনগুলো পূর্ণমাত্রার বর্ণ, কোনগুলো অর্ধমাত্রার বর্ণ এবং কোনগুলো মাত্রাহীন বর্ণ, সেগুলো তারা লিখে দিল। তো এখানে টিচারও ভূমিকা নিচ্ছে, টিচার হচ্ছে সহায়কের, টিচার প্রম্পট দিচ্ছে কোনো, আর স্টুডেন্টরা কি করছে সেই মতো কাজ করছে, আলোচনা করে শিখছে। ঠিক আছে, এখানে টিচারও থাকে সক্রিয়, স্টুডেন্টও থাকে সক্রিয়। দেখো শিক্ষার্থীরা যুক্তি উদাহরণ দিয়ে মতামতকে প্রকাশ করে। এর সুবিধা রয়েছে, যেমন প্রথমত দেখো সমালোচনামূলক চিন্তা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। যখন সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, ধরো যেমন এই যে মাত্রাহীনের ব্যাপারটা বললাম, তখন কেউ একজন বলল এই এ কে নিয়ে, কেউ বললো এটা মাত্রাহীন, কেউ বললো এ হচ্ছে মাত্রাযুক্ত। তো এটা নিয়ে এবার আলোচনা এবং সমালোচনা হবে, আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ বলছে যদি এটাকে আমরা এ বলি তাহলে তয়ের অফলা এটাকে এটার সাথে এটার পার্থক্য কি, এটা তো মাত্রা হলে তয়ের অফলা হয়ে যায়, তাই না? তাহলে এর সাথে এর পার্থক্য কি? তো এই নিয়ে আলোচনা হচ্ছে তাদের। বা ধরো রিকারকে নিয়ে আলোচনা হচ্ছে। রিকারকে কেউ কেউ অর্ধমাত্রার বলে থাকে, কারণ কি রি এর পাশে এরকম ছোট্ট একটা দাগ আগে দেখানো হতো, কিন্তু বর্তমানে এই রিকার অর্ধমাত্রা থেকে মাত্রাহীনের দলে চলে এসছে। তো এটা নিয়ে আলোচনা হতে পারে, যে কেউ হয়তো বলছে যে সহজ পাঠ বইয়ে রিকারকে অর্ধমাত্রা দেখানো হয়েছে, মাত্রা আছে এর পাশে ছোট্ট পাড়া। আবার কেউ বলছে যে না, ক্লাস 1-এর যদি আমরা বই দেখি, আমার বই খুলে দেখি, সেখানে রিকারকে মাত্রাহীন বর্ণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এরকমভাবে বিভিন্ন আলোচনা সমালোচনা, একে অপরের মধ্যে দ্বন্দ্ব প্রতিযোগিতা, এই সমস্ত কিছুর মাধ্যমে তারা ডিসকাশন মেথডে শিক্ষার্থীরা শিখতে থাকবে সব কিছু। এটা হচ্ছে এর সুবিধা। দেখো এটার বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়, অর্থাৎ কেবলমাত্র একটা জিনিস নিয়েই তারা শিখবে তা নয়, এই একটা জিনিস নিয়ে আলোচনা করতে করতে একাধিক জিনিস কিন্তু তাদের মধ্যে আলোচনার মধ্যে উঠে আসে। সীমাবদ্ধতা রয়েছে, সেই একই সীমাবদ্ধতা সব ক্ষেত্রে, যে সময় অনেক বেশি লাগে। অনেক সময় কি হয় যে কোলাহল অনেক বেশি হয়ে যায়, যে তুমি শিক্ষার্থীদেরকে দিলে এটা নিয়ে আলোচনা করো, তারা প্রচুর চেঁচামেচি করতে শুরু করলো, কোলাহল করতে শুরু করলো, তো সেটাও একটা সমস্যার মধ্যে পড়ছে। ঠিক আছে, উদাহরণ যেমন দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাব কি, গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে আলোচনা করতে দেওয়া হলো, তো সেই নিয়ে আলোচনা করা যেতে পারে এবং তাদেরকে বলা হলো যে এই নিয়ে তোমরা আলোচনা করে একটা খাতায় আলোচনার বিষয়বস্তু থেকে কী কী উঠে এলো সেগুলো লিখে জমা করার জন্য। তো সেটা হতে পারে। এর প্রয়োগ কোথায় রয়েছে দেখো, নৈতিক বিষয়, সামাজিক সমস্যা, সাহিত্য বিশ্লেষণের জন্য এগুলো উপযুক্ত হয়। গ্রুপ ডিসকাশন, বিতর্ক বা সেমিনার আয়োজন করা যেতে পারে এই আলোচনা মেথডের মধ্যে দিয়ে। ওকে, জনকটা মনে রাখবে অবশ্যই। দেখো এর পরের পদ্ধতি হচ্ছে আবিষ্কার পদ্ধতি, বা যেটাকে ডিসকভারি মেথড বলা হয়। আচ্ছা, ডিসকভারি মেথডের এখানে আমরা পড়েছিলাম, এর জনককে মনে পড়ছে, ব্রুনারের তত্ত্ব পড়েছিলাম আমরা, স্পাইরাল কারিকুলাম বলে পড়েছিলাম, ডিসকভারি মেথড পড়েছিলাম। এই স্পাইরাল কারিকুলামটা কি কারো মনে আছে? কেউ বলতে পারবে স্পাইরাল কারিকুলাম কি? বলো তো, কারো মনে আছে? ব্রুনারের থিওরি তো পড়েছিলাম। স্যার, স্পাইরালটা হচ্ছে মানে কোনো পড়াকে আবার বারবার রিভিশন দেওয়ার যে ব্যাপারটা, দিয়ে আবার নতুন পড়া, সেটা হচ্ছে স্পাইরাল। একদমই তাই। স্পাইরাল আর লিনিয়ার দুই প্রকারের কারিকুলাম আমরা পড়েছিলাম। স্পাইরাল কারিকুলাম বলতে আমরা বুঝি যে কোনো একটা জিনিস যেটা পড়েছি আমরা আগে সেটাকেও রিভিশন করা, যে কারিকুলামে করা হচ্ছে, অর্থাৎ পুরনো পড়াকে রিভিশন করছি, নতুন পড়াকেও শিখছি, সেটা হচ্ছে স্পাইরাল কারিকুলাম। আর লিনিয়ার কারিকুলাম বলা হচ্ছে সেটাকে, যেখানে আমরা কেবলমাত্র নতুন শুধু জিনিসগুলোই নতুন। পড়ে যাচ্ছি, হ্যাঁ, পুরনো জিনিসটা রিভিশন করছি না, তার ফলে আমরা ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে লিনিয়ার কারিকুলাম। শিশুকেন্দ্রিক শিক্ষা সমর্থন করে এই স্পাইরাল কারিকুলামকে, সেটা কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার দেখো জেরমি ব্রুনার তিনি হচ্ছেন এই ডিসকভারি মেথড বা আবিষ্কার পদ্ধতির প্রবক্তা বা প্রতিষ্ঠাতা। এবার এখান থেকে একটা জায়গা তোমাদের আসবে, এই যে পদ্ধতি রয়েছে আবিষ্কার পদ্ধতি, এটার ইংরেজি টার্ম সরাসরি ডিসকভারি মেথড। এর জনক বা এর প্রবক্তা হচ্ছেন ব্রুনার। এর পরেরটা যেটা রয়েছে হিউরিস্টিক পদ্ধতি, ঠিক আছে, এই হিউরিস্টিক পদ্ধতি তার প্রতিষ্ঠাতা মনে রাখবে আর্মস্ট্রং। আর্মস্ট্রং, ঠিক আছে, নামটা মনে রাখবে, হেনরি এডওয়ার্ড আর্মস্ট্রং। এবার এই যে হিউরিস্টিক পদ্ধতি, তারও মূল বিষয় ওই আবিষ্কারই, মানে তারও বাংলা অনুবাদ আবিষ্কারমূলক শিখন। তো এই রকম যদি কোনো প্রশ্ন আসে আবিষ্কারমূলক শিখনের প্রবক্তাকে, অবশ্যই একবার ইংলিশ টার্মটা পাশে দেখে নেবে, সেখানে আবিষ্কারমূলক বলতে কোনটাকে জানতে চেয়েছে, হিউরিস্টিকটাকে নাকি ডিসকভারি লার্নিংকে। যদি হিউরিস্টিক মেথডকে জানতে চায় তাহলে তার প্রবক্তা হবে আর্মস্ট্রং, আর যদি ডিসকভারি লার্নিং জানতে চায় তাহলে তার প্রবক্তা হবে জেরমি ব্রুনার। দুটোকেই বাংলাতে আবিষ্কার পদ্ধতি কিন্তু বলা হয়।
যদি ট্রান্সলেট করা হয়। এবার এই সমস্যাটার জন্য পরীক্ষাতে যখন প্রশ্ন দেয়, এই ব্রুনারেরটাকে সরাসরি আবিষ্কার পদ্ধতি লিখে দেয়, আর আমাদের আর্মস্ট্রংয়ের যেটা রয়েছে সেটাকে তারা আবিষ্কার পদ্ধতি লেখে না, বাংলাতে হিউরিস্টিক পদ্ধতিই লিখে দেয়। ঠিক আছে, তো এটা মনে রাখবে, দুটোর মোদ্দা কথা সেই একই, আবিষ্কারের মাধ্যমে শিখন। তো দেখো জেরেমি ব্রুনার, আমরা তার বিভিন্ন স্টেজগুলোও পড়েছিলাম, তাই তো? এনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ, মনে পড়ছে? দেখে শেখে, কাজ করার মাধ্যমে শেখে, এনঅ্যাক্টিভ স্টেজে, আইকনিক স্টেজে দেখে শেখে, এরকম তিনটে স্টেজ আমরা কিন্তু পড়েছিলাম। আচ্ছা, যাদের ভুলে গেছে অবশ্যই একবার রিভিশন করবে, কারণ ব্রুনার এই থিওরি থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা, এবার দেখো এই যে আবিষ্কার পদ্ধতিতে তিনি কি বললেন না, শিক্ষার্থীরা নিজেরা গবেষণা বা পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে, শিক্ষক কেবল নির্দেশনা দেন এবং প্রশ্নের মাধ্যমে পথ দেখান। তো এর মানে কি, এখানে গবেষণা বলতে নিউটনের মতো ওই কুখ্যাত গবেষণা, অত কঠিন গবেষণা যে আপেল কেন নিচের দিকে পড়ছে, গ্র্যাভিটি, এই সমস্ত নিয়ে এত কঠিন গবেষণার কথা বলা হচ্ছে না। যে কোনো সমস্যার যখন সমাধান করতে পারছে না, বা সমাধান করতে গিয়ে তাদের সমস্যার সম্মুখীন হচ্ছে, কোনো অঙ্ক করতে গিয়ে শিক্ষার্থীরা আটকে যাচ্ছে, তো সেই জায়গায় সেই অঙ্কটার সমাধানটা কি হবে সেটা সরাসরি টিচার না বলে দিয়ে সেখানে কয়েকগুলো হিন্টস দেবে, ক্লু দেবে, সেগুলোকে নিয়ে শিক্ষার্থীরা নিজেরাই সমস্যাটার সমাধান করবে। অর্থাৎ ধরো কোনো একটা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, হ্যাঁ, সেটা উত্তর, সঠিক উত্তর কি হবে সেটা বুঝতে পারছো না, এবার সেই জায়গায় আমি সরাসরি উত্তর না বলে দিয়ে তোমাদের একটু ব্যাখ্যা করে দিলাম প্রশ্নটা, তখন তোমরা সঠিক উত্তরটা নিজেরাই আবিষ্কার করে ফেললে। এটাই হচ্ছে আবিষ্কার পদ্ধতির মূল বক্তব্য। সেখানে টিচার কি করবেন, বিভিন্ন ক্লু দেবেন, হিন্টস দেবেন, এর ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিষয়টাকে নিজেরা আবিষ্কার করবে। এর সুবিধা কি, দেখো যে কোনো জিনিস দেখবে তুমি যেটা নিজে শিখে যাও হঠাৎ করে, সেই জিনিসটা আর কখনো ভুলে যাও না, ওটা সেটা তোমার দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে কালেক্ট হয়ে যায়। তো এটা হচ্ছে এই আবিষ্কার পদ্ধতির সুবিধা, যে যে জিনিসটাই আবিষ্কার পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা নিজেরা শিখবে সেটা সহজে আর তারা ভুলবে না। ঠিক আছে, প্রয়োগ কি না, বিজ্ঞান, গণিত এবং সামাজিক গবেষণার ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বিশেষ করে গণিত শিক্ষার ক্ষেত্রে মনে রাখবে আবিষ্কার পদ্ধতি খুব কার্যকর একটা পদ্ধতি, যেখানে শিক্ষার্থীদের অঙ্ক শেখানো হয়, তাদের বলা হয় নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করো, তাই না? তো সেখানে যখন নিজে নিজে যেসব অঙ্কগুলো তারা করে ফেলে, সেই অঙ্কগুলো প্র্যাকটিস না করলেও পরে আর তারা ভুলে না। কিন্তু যে অঙ্কটা নিজে পারছে না, স্যারের কাছে শিখে নিল, সেই অঙ্কটা প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। আচ্ছা দেখো, সমস্যা সমাধান বা প্রকল্প ভিত্তিক কাজে উৎসাহ দেওয়া হয়। এবার দেখো এর সুবিধা রয়েছে, স্বাধীন চিন্তা এবং সৃজনশীলতার বিকাশ ঘটে। যখন আমি বললাম যে এই যে ধরো বললাম এই যে স্পাইরাল কারিকুলাম সম্পর্কে, প্রত্যেকে নিজের ভাষায় লেখো, তো যখন আমি এই নিজের ভাষায় লেখো বা বলো বললাম, তখন দেখো তার মধ্যে থেকে প্রত্যেকের উত্তরের মধ্যে সৃজনশীলতা পাওয়া যাবে। কেউ কেউ থাকবে যারা খুব সুন্দরভাবে গুছিয়ে বলবে, যেমনভাবে তুমি বললে একজন, আমি নামটা দেখতে পাইনি, তো আবার কেউ কেউ থাকবে যে একটু একটু ভুলে গেছে, সে একটু অগোছালোভাবে বলার চেষ্টা করবে। দেখো উভয়ের মধ্যে কিন্তু সৃজনশীলতা রয়েছে। যে অগোছালোভাবে একটু বললো, অনেক দিন আগে সে রিভিশন করেছিল, হয়তো ভুলে গেছে, সে বাকিদের থেকে শুনে নিল। আবার যারা খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারলো, তাদের মধ্যে সৃজনশীলতার একটা প্রকাশ পেলো, অর্থাৎ অন্যদের থেকে আলাদাভাবে সুন্দর করে সে বলতে পারলো। ঠিক আছে, সেটাও একটা সৃজনশীলতার প্রকাশ। তো আবিষ্কার পদ্ধতিতেই সৃজনশীলতার বিকাশ কিন্তু শিক্ষার্থীদের ঘটে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটির উদ্রেক হয়, তাদের স্বাধীন চিন্তা, অর্থাৎ যখন বলা হচ্ছে যে নিজেদের ভাষায় বলো এটাকে, যে স্পাইরাল কারিকুলাম কি, তখন দেখো তোমাদের নিজেদেরকে কিন্তু চিন্তা করতে হচ্ছে যে কিভাবে আমি বলবো, বা আমি যেটা জানি সেটা কিভাবে বহিঃপ্রকাশ ঘটাবো। তো সেখানে নিজেদের স্বচিন্তন কিন্তু এখানে কাজ করছে। শেখার আনন্দ এবং কৌতূহল বৃদ্ধি হয় এর ফলে। দেখবে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় যে যখন কোনো একটা জিনিস, কোনো একটা প্রশ্ন স্যার হয়তো জিজ্ঞেস করলো, সেটা হয়তো সে বলে ফেললো, তখন তার খুব বেশি আনন্দ হবে যে আমি আজকে স্যারকে বলে ফেলেছি অ্যান্সারগুলো। তো এর ফলে তাদের আনন্দ হচ্ছে, শিখতে তারা আনন্দ হয়, কৌতূহল হয় তাদের। হ্যাঁ, দেখবে কুইজের উপর বাচ্চাদের অনেক বেশি কৌতূহল থাকে, যে তুমি যদি বলো যে সাধারণ জ্ঞান থেকে আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, মুখস্থ করে আসবে, তারা কিন্তু তখন সেটার প্রতি বলবে যে না আমি করব না, আমার ভালো লাগছে না, এরকম বলবে। কিন্তু যখনই তুমি বলবে যে এই খাতায় এগুলো লিখিয়ে দিলাম, এগুলো মুখস্থ করে আসবে, কালকে তোমাদের দুজনের মধ্যে কুইজ হবে এবং দেখবো কে বেশি নম্বর পায়, টিউশন তো পড়াও সবাই, এটা করে দেখবে, তখন দেখবে দুজনেই কিন্তু খুব উৎসাহী হয়ে বলবে বেশ, ঠিক আছে লিখে দিন, আমি করে নিয়ে আসবো। তো এই জিনিসটা কিন্তু বলবে, অর্থাৎ তারা নতুন জিনিসের প্রতি সবসময় কৌতূহলী থাকে। ঠিক আছে, শিখতে শিখতে তারা আনন্দ পায় এর ফলে। আর কি সীমাবদ্ধতা রয়েছে, সেই একই জিনিস, যেখানে প্রচুর পরিমাণে সময় দরকার। হ্যাঁ দেখো, ধীর গতির এটা একটা প্রক্রিয়া এবং সম্পদ সাপেক্ষ, প্রচুর পরিমাণে টাকা পয়সার দরকার আবিষ্কার পদ্ধতির ক্ষেত্রে। যেমন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যদিও খুব বেশি টাকা পয়সার দরকার নেই, কিন্তু কলেজের ক্ষেত্রে, যেখানে বিভিন্ন সায়েন্টিফিক যে সমস্ত কলেজগুলো রয়েছে, আইআইটি বলো বা আইটিআই কলেজ বলো,
যেগুলো রয়েছে, সেখানে যখন বলা হবে যে কোনো জিনিসগুলোকে স্টুডেন্টদেরকে যে নিজেরা পরীক্ষা করো, নিজেরা শেখো। তো ধরো কোনো একটা রাসায়নিক গাড়ে রসায়নের স্টুডেন্টদেরকে নিয়ে টিচার এই এই পদ্ধতি নিয়ে পড়াচ্ছে। তো সেখানে যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয় সেগুলো খুব দামি দামি পদার্থ। এবার সবাই যে ঠিক করবে তা তো নয়, হয়তো কোনো স্টুডেন্ট একটা কোনো ভুল বিক্রিয়া ঘটিয়ে নষ্ট করে ফেললো জিনিসটা। তো তার ফলে প্রচুর পরিমাণে সম্পদ বা টাকা পয়সা কিন্তু খরচ হয় এই পদ্ধতিতে। দেখো উদাহরণ, গাছের বৃদ্ধি নিয়ে শিক্ষার্থীরা নিজেরা পরীক্ষা নিরীক্ষা করলো, এটা হচ্ছে আবিষ্কার পদ্ধতির একটা উদাহরণ। তুমি টিচার তার আগে কি হয়েছে, টিচার তার আগে একটা গাছ চারা গাছ এঁকে বোর্ডের মধ্যে আগের দিন দেখিয়েছেন এটাকে পাতা বলে, এটাকে কাণ্ড বলে, হ্যাঁ, এটাকে মূল বলে, এটা শাখা মূল, এটা প্রশাখা মূল, এগুলো পরের দিন একটা টিচার চারা গাছ তুলে এনে দিয়েছেন এবং তার শাখা মূল কোনটা কোনটা পাতা এই সমস্ত নিয়ে ছাত্রছাত্রীরা গবেষণা করছে, আবিষ্কার করছে। তারা তাদের সেগুলোকে চিনতে পারছে যে এটা হচ্ছে শাখা মূল, এটা প্রশাখা মূল, এরকমভাবে আবিষ্কার পদ্ধতিতে শেখে। পরের মেথড হচ্ছে হিউরিস্টিক মেথড। আমরা এটাকে আপাতত হিউরিস্টিক মেথডই বলছি। এখান থেকে একটা প্রশ্ন হয় যে হিউরিস কথার অর্থ কি। তো মনে রাখবে এই যে হিউরিস্টিক বা হিউরিসিসও অনেক সময় আসে প্রশ্নে। তো এর কথার অর্থ হচ্ছে আবিষ্কার করা, আবিষ্কার করা। ওকে, আবিষ্কার করা। হিউরিস্টিক মেথডের জনককে হিউরিস্টিক মেথডের জনক হচ্ছেন এডওয়ার্ড আর্মস্ট্রং। আর্মস্ট্রং, আর্ম মানে কি, আর্ম মানে হাত, আর স্ট্রং মানে শক্তিশালী। এই জিনিসটা মনে রাখবে, আর্ম মানে কি হাত, স্ট্রং মানে শক্তিশালী, সেখানে আর্মস্ট্রং অর্থাৎ হিউরিস্টিক মেথডের যে প্রবক্তা তার নাম হচ্ছে আর্মস্ট্রং। ওকে, এই আর্মস্ট্রং মনে রাখলেই হবে, হেনরি এডওয়ার্ড এটা না মনে রাখলেও তোমাদের চলবে। দেখো হিউরিস্টিক শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা। এখানে শিক্ষার্থী সমস্যা সমাধানের মাধ্যমে শেখে, শিক্ষক সমস্যার উত্থাপন করেন এবং শিক্ষার্থীরা সমাধানের পথ খুঁজে বের করে। এরকমভাবে দল তৈরি করা যায় শিক্ষার্থীদের। তারা নিজেরা দেখো বিভিন্ন রং নিয়ে শিখছে, যে কোন রঙের সাথে কোন রং মিশিয়ে দিলে কি রং হয় সেটা তারা শিখছে। যে হলুদ রঙের সাথে আমরা যখন নীল রং মিশিয়ে দিচ্ছি তখন সেখান থেকে গ্রিন কালার তৈরি হচ্ছে। এরকমভাবে তারা সব কিছুকে শিখছে আস্তে আস্তে। ব্ল্যাকের সাথে হোয়াইট মিশিয়ে দিলে অ্যাশ কালার তৈরি হচ্ছে। এরকমভাবে তারা হাতে কলমে শিখছে এবং টিচার তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন যে এই রঙের সাথে এই রং মেশাও, দেখো কোন রং পাবে, বা সবুজ রং পেতে গেলে আমরা কোন কোন রং মেশাবো, এরকমভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। সেই আগেরটার মতোই এখানেও কিন্তু টিচার এবং স্টুডেন্ট উভয়ের কার্যকারিতা রয়েছে। ওকে, এর প্রয়োগ কি রয়েছে দেখো, গণিত বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানের জন্য এটা কার্যকর হয়। শিক্ষার্থীরা হাতে কলমে কাজ করতে লার্নিং বাই ডুইং কাজের জন্য কিন্তু তারা তাদের মধ্যে এই হাতে কলমে কাজ করে কোনো কিছু শেখার যে একটা চাহিদা সেটা তৈরি হয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে, এই যে লার্নিং বাই ডুইং এই তত্ত্বের প্রবক্তা কে বলতে পারবে? লার্নিং বাই ডুইং কে বলেছেন এটা প্রথম? জন ডিউ। ভেরি গুড, জন জন ডিউ। ডিউ। হ্যাঁ, জন ডিউ, ঠিক আছে, তিনি হচ্ছেন লার্নিং বাই ডুইং এই মেথডের প্রবক্তা। যাদের জানা নেই এগুলো লিখে নেবে, ঠিক আছে। লার্নিং বাই ডুইং হচ্ছে জন ডিউ এর প্রবক্তা। আর যদি ভারতবর্ষের মধ্যে বলে প্রথম কে নিয়ে এসেছিল লার্নিং বাই ডুইং এর ধারণা ভারতবর্ষের মধ্যে, ভারতীয়দের মধ্যে, বলতে পারবে? চেষ্টা করো, ভুল হোক। এটা কি হাতে কলমে শিক্ষা? হাতে কলমে শিক্ষা, বলো। বুনিয়াদি গান্ধী। শিক্ষা, বুনিয়াদি শিক্ষা, বুনিয়াদি শিক্ষা। গান্ধীজি। গান্ধীজি, ভেরি গুড, মহাত্মা গান্ধীজি। একদম গান্ধী। তো এই জিনিসটা মনে রাখবে, লার্নিং বাই ডুইং, এই যে লার্নিং বাই ডুইং এর জনক হচ্ছেন জন ডিউ। আর ভারতবর্ষে প্রথম লার্নিং বাই ডুইং এর প্রসার ঘটিয়েছিলেন গান্ধী, তার বুনিয়াদি শিক্ষার ধারণার মাধ্যমে হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা তিনি বলেছিলেন, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবে বেশ। এবার দেখো সুবিধা কি রয়েছে, এর সুবিধা রয়েছে সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন এই সমস্ত স্টুডেন্টগুলো পারছে, যে যখন টিচার বলছে তাদের যে সবুজ রং তৈরি করে দেখাও দুটো রং মিশিয়ে, তারা নিজে থেকে তখন হলুদ এবং নীল রং মিশিয়ে সবুজ রং তৈরি করতে পারছে। তো এই যে একটা দক্ষতা, এর ফলে তারা বুঝতে পারছে হ্যাঁ আমরা কিছু শিখেছি, তাই না? যখন কঠিন কঠিন প্রশ্নের উত্তরগুলো তোমরা দিতে পারছো তখন তোমাদের মধ্যে একটা ভালো লাগা কাজ করে না, যে হ্যাঁ এত কঠিন প্রশ্নের উত্তরটা, ধরো 5 জন ভুল বললো উত্তরটা গ্রুপের মধ্যে এবং তুমি একটা উত্তর দিলে, তারপর স্যার বললেন যে হ্যাঁ তোমার উত্তরটা ঠিক, বাকিদেরগুলো ভুল হয়েছে, তখন প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা মানুষ যে ঠিক দিয়েছে তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, যে হ্যাঁ আমি এটা পেরেছি, বাকিটা পারেনি, বাকিটা এরকম ভাবে চিন্তা করতে পারেনি, তো সঠিক জায়গায় যেতে পারেনি। এটা প্রত্যেকে যার ঠিক করবে তারই মনে মনে এটা ভালো লাগবে।
শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই একই জিনিস হয়, তাদের আত্মবিশ্বাস গড়ে ওঠে, তাদের মধ্যে ভালো লাগা কাজ করে একটা, যে হ্যাঁ আমি পেরেছি বা আমি পারছি। ঠিক আছে, তারা গভীরভাবে শেখে এই পদ্ধতিতে, ডিপ লার্নিং তাদের মধ্যে হয়। আর সীমাবদ্ধতা রয়েছে, এটাই সময় সাপেক্ষ প্রচুর, অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন, হ্যাঁ, আবার প্রচুর পরিমাণে টাকা পয়সারও প্রয়োজন এই পদ্ধতিগুলোতে শেখানোর জন্য। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই যদি দেখো, তাহলে দেখো পশ্চিমবঙ্গেই প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 50,000-এর ওপরে। তো সেক্ষেত্রে একটা ব্যাপক টাকা পয়সা কিন্তু দরকার। যদি প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেক দিন 1 টাকা করেও খরচ হয়, তাহলে প্রত্যেক দিন 50,000 টাকা শুধু খরচ হবে এক্সট্রা এই সমস্ত জিনিসগুলোর জন্য। তো 1 টাকাতে কোনো কিছু শেখানো তো সম্ভব নয়। মোটামুটি রং পেন্সিল কিনতে প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেক দিন হয়তো 500 থেকে 600 টাকা করে লাগবে। তো এখানে একটা ব্যাপক একটা খরচের ব্যাপার কিন্তু আসে। ঠিক আছে, যেমন উদাহরণ কি, যে বায়ু দূষণ কমাতে কি করা যায়, এমন সমস্যা নিয়ে শিক্ষার্থীরা সমাধান খুঁজছে। তো নিজে থেকে যখন আবিষ্কার করবে, নিজে থেকে বিভিন্ন কিছু সমাধান খুঁজবে, সেগুলোই এই হিউরিস্টিক মেথডের প্রধান বক্তব্য। আচ্ছা, আপাতত এইটুকু বলো, বোঝা গেছে কিনা? এরপরের 6 নম্বর থেকে আমরা আজকেই করবো, এর পরের স্লাইডে আছে। এইটুকু বোঝা গেছে কিনা সবাই বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে। স্যার বলছি, প্রদর্শন পদ্ধতি আর পর্যবেক্ষণ পদ্ধতি কি একই স্যার? হ্যাঁ, প্রদর্শন পদ্ধতি আর পর্যবেক্ষণ পদ্ধতি অনেকটা একই। মানে প্রদর্শন পদ্ধতিতে কি হবে, তোমার টিচার যিনি, এটা মূলত টিচার সেন্ট্রিক, পর্যবেক্ষণও টিচার সেন্ট্রিক। তুমি একই বলতে পারো, অসুবিধা নেই, কারণ প্রদর্শন পদ্ধতিতে টিচার কোনো একটা কিছু করে দেখাবেন আর শিক্ষার্থীরা সেটাকে দেখবেন। এবার যদি সেই পদ্ধতিটাকে শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে বিচার করো, তাহলে সেটা পর্যবেক্ষণ পদ্ধতি, অর্থাৎ শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে, দেখছে, দেখে শিখছে। একই পদ্ধতি দুটো। ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, সমস্যা আছে কারো কোনো? আশা করি সমস্যা নেই। বেশ, চলো এবার এর পরের জায়গাটায় যাই। এর পরের যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আমাদের অবরোহী এবং আরোহী পদ্ধতি। প্রথমে আমরা আরোহী পদ্ধতিটা আলোচনা করি। আরোহী পদ্ধতি, যেটাকে আমরা ইংরেজিতে ইন্ডাকটিভ মেথড বলি। ওকে, আরোহী পদ্ধতি যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ইন্ডাকটিভ মেথড বলি। দেখো, আমরা এখানে আমরা বলেছিলাম আগে যে আরোহী পদ্ধতিতে কোথা থেকে কোথা যাওয়া হয়। আরোহী পদ্ধতিতে আমরা উদাহরণ থেকে সূত্রের দিকে যাই। ঠিক আছে, তো ইনি হচ্ছেন কি পর্বতারোহী। যারা পর্বতে ওঠেন, তিনি পর্বতে উঠছেন, কোথা থেকে কোথায় উঠবেন, অবশ্যই নিচে থেকে উপরের দিকে যাচ্ছেন। তো উদাহরণ থেকে সূত্রের দিকে যাচ্ছেন। এখান থেকে মনে রাখবে পর্বতারোহী থেকে মনে রাখবে আরোহী। আরোহী পদ্ধতিতে আমরা উদাহরণ থেকে যাচ্ছি সূত্রের দিকে। ওকে, উদাহরণের থেকে সূত্রের দিকে। আমরা আগের দিনে একটা প্রশ্ন পেয়েছিলাম, আমরা উদাহরণকে কি বলবো, উদাহরণকে সবসময় বলবো বিশেষ। এটাকে বিশেষ বলে লেখা থাকে প্রশ্নের মধ্যে। সম্ভবত যে পরীক্ষাটা নেওয়া হলো এই আজকে আর কালকে, সেখানেও একটা এরকম প্রশ্ন ছিল, দেখবে বিশেষ। আর সূত্রটাকে কি বলা হয়, সূত্রকে বলা হয় সাধারণ। অর্থাৎ আমরা বিশেষ থেকে সাধারণের দিকে যাচ্ছি। ঠিক আছে, এটা কিভাবে মনে রাখবো, শুধু একটা লাইন তোমাদের মনে রাখতে হবে, বিশেষ উদাহরণ। এই কথাটি মনে রাখবে, অর্থাৎ বিশেষ বিশেষ উদাহরণ। হ্যাঁ, বিশেষ উদাহরণ বা বিশেষ উদাহরণ, এইভাবে মনে রাখবে। উদাহরণ সবসময় বিশেষ আর সূত্রকে সাধারণ বলা হয়। তো প্রশ্নে দুটোই থাকতে পারে, যে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি। ধরো দিয়ে দিল যে উদাহরণ থেকে সূত্রের দিকে যায়, এটা তুমি জানো। এবার ধরো অপশনে দিয়ে দিল সাধারণ থেকে বিশেষের দিকে যায় না বিশেষ থেকে সাধারণের দিকে যায়। সেই আগের দিন যেখানে আমরা সেই মডেল সেটটা দেখছিলাম পর্ষদের, সেখানে যেটা ভুল করলে সবাই, অনেকজন, একজন না দুজন বাদে, তো সেখানে তো এই যে বিশেষ থেকে সাধারণের দিকে যাচ্ছে, মানে দেখো প্রথমে উদাহরণ, যখন আমরা বিশেষ থেকে সাধারণের দিকে যাচ্ছি, প্রথমে আমরা উদাহরণ পাচ্ছি, তারপরে আমরা সূত্র পাচ্ছি। আর এটাই হচ্ছে প্রকৃত শিখনের বৈশিষ্ট্য। প্রকৃত শিখনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে শিখনের বৈশিষ্ট্য, বিশেষ থেকে সাধারণ। আর যখন আমরা সাধারণ থেকে বিশেষের দিকে যাচ্ছি, এটা হচ্ছে বিকাশের বৈশিষ্ট্য, ডেভেলপমেন্ট। কেন? কারণ সাধারণ কাজগুলো, সহজ কাজগুলো শিশু আগে শেখে, কঠিন কাজগুলো তার পরে শেখে। যেমন যদি একটা পেনকে ধরতে হয় কিভাবে, সেটা যদি বলি,
তোমরা যেভাবে এখন আমরা পেন ধরি 3টে আঙুল দ্বারা, সেটা কঠিন কাজ। প্রথমে মুঠো করে ধরে শিশুরা, দেখবে, কারণ মুঠো করে পেন ধরতে শেখা সহজ কাজ, ঠিক আছে। তো প্রথমে তারা মুঠো করে পেন ধরে, তো সহজ কাজগুলোকে তারা আগে শেখে, সহজ কাজের বিকাশগুলো আগে হয়, হ্যাঁ, কঠিন কাজেরগুলো পরে হয়। যেমন 2 প্রকারের ডেভেলপমেন্ট হয়, মনে পড়ছে? একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, একটা ফাইন মোটর ডেভেলপমেন্ট। এবার বলো তো কোনটা বেশি সহজ, কোনটা কঠিন? অবশ্যই গ্রসগুলো সহজ হয়, যেমন হামাগুড়ি দেওয়া, হাঁটতে শেখা, এগুলো হচ্ছে সহজ কাজ। এগুলোকে শিশু, দেখো, এগুলোর সাধারণ কাজ, সহজ কাজ, এগুলোর বিকাশ আগে হচ্ছে। এবং সূচ দিয়ে সেলাই করা, ছবি আঁকা, রং করা, এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলোর বিকাশ পরে হচ্ছে। ঠিক সেই কারণে বিকাশের বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া, শিখনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে পর্বত আরোহীর মতো আরোহী পদ্ধতিতে বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া। এটা মনে রাখবে, এইটা যেন আর কখনো ভুল না হয় যে কোনটা বিকাশের বৈশিষ্ট্য, কোনটা শিখনের বৈশিষ্ট্য। তো দেখো আরোহী পদ্ধতির প্রবক্তাকে, প্রবক্তার নামটা মনে রাখবে, ফ্রান্সিস বেকনকে আরোহী পদ্ধতির প্রবক্তা বা প্রতিষ্ঠাতা বলা হচ্ছে, ফ্রান্সিস বেকন। ঠিক আছে, দেখো বিবরণ কি বলা রয়েছে, যে নির্দিষ্ট উদাহরণ বা পর্যবেক্ষণ থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো হয়। ঠিক আছে, নির্দিষ্ট উদাহরণ থেকে আমরা সাধারণ সিদ্ধান্তের দিকে যাচ্ছি, অর্থাৎ উদাহরণ থেকে সূত্রের দিকে, সূত্রকেই সিদ্ধান্ত বলা হচ্ছে। শিক্ষার্থীরা প্রথমে কেস স্টাডি বা উদাহরণ বিশ্লেষণ করে। কেস স্টাডি মানে কি? কোনো জিনিস কেন হচ্ছে, কেন হয়েছে, সেই কারণগুলোকে খুঁজে বের করা, এটাকেই কেস স্টাডি বলা হচ্ছে। আর হাইপোথিসিস গঠন বলে একটা পয়েন্ট পাবে, হাইপোথিসিস গঠন মানে কি? অনুমান করা, সেটাকেই হাইপোথিসিস গঠন বলা হচ্ছে। যে আকাশে মেঘ দেখলে তুমি, এবং তুমি অনুমান করলে যে বৃষ্টি হতে পারে, আমি রেনকোট নিয়ে যাই বা ছাতা নিয়ে যাই, এই যে অনুমানটা করলে, এই অনুমানটাকেই মানে শিক্ষাবিদরা তাদের ভাষাতে হাইপোথিসিস গঠন করা বলছেন। তাহলে কেস স্টাডি মানে হচ্ছে কোনো কিছুর কারণ বিচার বিশ্লেষণ করা, আর হাইপোথিসিস মানে হচ্ছে কি না, কোনো কিছু অনুমান করা। ঠিক আছে, হাইপোথিসিস গঠন বলে ইভিএস এ বিভিন্ন পেডাগজিতে প্রশ্ন দেয় মাঝে মাঝে। দেখো, তো এখানে কি হচ্ছে, যে প্রথমে তারা এই যে উদাহরণকে বিশ্লেষণ করছে, তারপর নিয়ম বা তত্ত্ব আবিষ্কার করছে, অর্থাৎ উদাহরণ প্রথমে, তারপরে নিয়ম বা থিওরির দিকে তারা যাচ্ছে। এটা হচ্ছে এই পদ্ধতির বৈশিষ্ট্য। আরোহী পদ্ধতি বিশদে যদি আমরা দেখি, কি দেখতে পাবো, আরোহী পদ্ধতি যদি বিশদে দেখি, সেখানে দেখতে পাবো, দেখো, এখানে ভাষার ব্যাকরণ বা বিজ্ঞানের নিয়মকে শেখানো হয়, ভাষার ব্যাকরণ বা বিজ্ঞানের নিয়মকে শেখানো হয়। ব্যাকরণ শিক্ষাদানের শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে এই আরোহী পদ্ধতি, আমরা জানি। ভাষার ব্যাকরণ, বিজ্ঞানের নিয়ম, এগুলোকে শেখানো হয়। প্রথমে পর্যবেক্ষণ হয়, অর্থাৎ সেই জিনিসটাকে সেই শিক্ষার্থীরা দেখতে থাকে, পর্যবেক্ষণ, তারপরে সেটাকে বিশ্লেষণ করে, অর্থাৎ ভাঙে, এবং তারপর সাধারণীকরণ, অর্থাৎ মূল একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়। ওকে, সুবিধা কি না, যুক্তি নির্ভর চিন্তা শেখায়, রোট মেমোরাইজেশন এখানে হয় না, অর্থাৎ না বুঝে মুখস্থ করার যে ব্যাপার, সেটা এখানে আসে না। যুক্তি নির্ভর চিন্তা তারা শিখতে থাকে, তত্ত্বের বাস্তব প্রয়োগ বোঝা সহজ হয় তাদের ক্ষেত্রে। সীমাবদ্ধতা থাকে কিছু, যেমন ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকে, অনেক সময় শিক্ষার্থীরা ভুল জিনিসও শিখতে থাকে এর ফলে। উদাহরণ যেমন দেখো, বিভিন্ন প্রাণীর উদাহরণ দেখিয়ে স্তন্যপায়ী শ্রেণীর বৈশিষ্ট্য বের করা। প্রথমে দেখো, আরোহী পদ্ধতিতে আমরা জানি উদাহরণ থেকে বিশেষের দিকে যাওয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে নাকি প্রথমে গরুর উদাহরণ দেওয়া হলো, যে গরু, তারপরে ছাগল, তারপরে বাঘ এর উদাহরণ দেওয়া হলো। এরপরে ধরো সাপের উদাহরণ দেওয়া হলো, পাখির উদাহরণ দেওয়া হলো, মাছের উদাহরণ দেওয়া হলো। এবার এখানে বলা হচ্ছে যে গরু বাচ্চা হচ্ছে কিভাবে না, ডিম থেকে হচ্ছে কি, হচ্ছে না। ছাগলের বাচ্চা কি ডিম থেকে হচ্ছে, হচ্ছে না। বাঘের বাচ্চা কি ডিম থেকে হচ্ছে, হচ্ছে না। কিন্তু সাপের বাচ্চা, পাখির বাচ্চা বা মাছের বাচ্চা, এরা কিন্তু ডিম থেকে হয়। তো এই যে যারা ডিম থেকে হচ্ছে, তাদেরকে কি বলছি, তাদেরকে আমরা বলছি অন্ডজ। আর যারা ডিম থেকে হচ্ছে না, এরকম ভাবে নর্মালি হচ্ছে, তাদেরকে আমরা কি বলছি, স্তন্যপায়ী। তো এইভাবে প্রথমে দেখো আমরা উদাহরণ দিলাম, প্রথমে গরু, ছাগল, বাঘ, এদিকে সাপ, পাখি, মাছ, তারপরে আমরা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে এলাম যে এদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণী বলি, এদেরকে আমরা অন্ডজ প্রাণী বলে থাকি। ঠিক আছে, তো এইভাবে আমরা উদাহরণ থেকে সূত্রের দিকে কিন্তু আসছি। এটা আমি তো বলেই দিয়েছিলাম, আমি বোঝানোর জন্য ফাঁকা রেখেছিলাম। এর পরের পদ্ধতি দেখো, এর পরের পদ্ধতি হচ্ছে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি বা যেটাকে ডিডাকটিভ মেথড বলা হচ্ছে। ডিডাকটিভ মেথড, এখানে কি হচ্ছে না, এর প্রতিষ্ঠাতা মনে রাখবে অ্যারিস্টটল। অ্যারিস্টটলকে এই পদ্ধতির প্রতিষ্ঠাতা বলা হচ্ছে, অ্যারিস্টটল। এর বিবরণ রয়েছে দেখো, সাধারণ নিয়ম থেকে বিশেষের ক্ষেত্রে প্রয়োগ, এটা মনে রাখবে ম্যাথমেটিক্স
শেখানোর জন্য শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে অবরোহী পদ্ধতি, প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যারিস্টটল। দেখো শিক্ষক প্রথমে তত্ত্ব বা নিয়মকে ব্যাখ্যা করেন। প্রথমে দেখো গণিত শিখতে গেলে যে কোনো বীজগণিতের ক্ষেত্রে বলো বা যে কোনো সেখানে প্রথমে আমাদেরকে নিয়মগুলো শিখতে হয়। হ্যাঁ, কিভাবে যোগ করব, কিভাবে বিয়োগ করব, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটে জিনিস যদি না শিখি, এর নিয়ম যদি না শিখি, তাহলে কোনোভাবেই কিন্তু আমরা অন্য অঙ্ক করতে পারবো না। কারণ যে কোনো কঠিন থেকে কঠিনতম অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ থাকেই, তাই না? তো প্রথমে আমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগের নিয়ম শিখতে হয়, তারপরে আমরা অঙ্ককে শিখতে পারি। তো সেই কারণে অবরোহী পদ্ধতিতে প্রথমে উদাহরণ দিয়ে শেখানো যায় না অঙ্কের ক্ষেত্রে, এখানে প্রথমে সূত্রগুলোকেই আমাদেরকে শিখতে হয়। তো শিক্ষক প্রথমে তত্ত্ব বা নিয়মগুলোকে ব্যাখ্যা করেন, তারপরে উদাহরণ বা সমস্যার সমাধান দিয়ে থাকেন। এবার যদি প্রশ্ন আসে যে অবরোহী এবং আরোহী এই দুটোর মধ্যে সবথেকে পুরনো কোনটা, সবথেকে পুরনো কোনটা, তো মনে রাখবে এই যে অবরোহী পদ্ধতি হচ্ছে, এটা হচ্ছে ওল্ড, ঠিক আছে। আরোহী পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে অবরোহীর তুলনায় নতুন। আচ্ছা, এবার দেখো অবরোহী পদ্ধতি বিশদে রয়েছে এখানে, যেমন প্রয়োগ, গণিতের সূত্র, বৈজ্ঞানিক কোনো সিদ্ধান্ত শেখানো, নিয়ম ব্যাখ্যা করা, প্রয়োগ, এই সমস্ত ক্ষেত্রে আমরা অবরোহী পদ্ধতির প্রয়োগ করে থাকি। এই গণিতের ব্যাপারটা কিন্তু ভালো করে মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের পেডাগজিতে যদি এই প্রশ্নটা আসে। হ্যাঁ, সুবিধা কি না, দ্রুত এবং স্পষ্টভাবে তত্ত্ব বোঝা যায়, কারণ এখানে আমাদের ওই যে বারবার উদাহরণ দেওয়ার ঝামেলা নেই, শুধু গড় করে বুঝিয়ে দেওয়া সূত্রগুলোকে, সূত্র লিখে। তো এর ফলে যে শিক্ষণ প্রক্রিয়া সেটা দ্রুত হয়, স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে। আর কি না, পরীক্ষার প্রস্তুতির জন্য কার্যকর এটা, সীমাবদ্ধতা রয়েছে কিছু, যেমন সৃজনশীলতা কমে যেতে পারে যখন আমরা আরোহী পদ্ধতি, সেখানে বিভিন্ন প্রকারের উদাহরণ, হ্যাঁ, যখন তোমাদের থেকে জিজ্ঞেস করা হবে যে আচ্ছা এর একটা উদাহরণ দাও, তখন তোমরা নিজে থেকে ভেবে ভেবে এক একজন এক এক রকম উদাহরণ বলছো, সেখানে তোমাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটছে। কিন্তু অবরোহী পদ্ধতিতে এই সৃজনশীলতা কিন্তু কমে যেতে পারে, না থাকতেই পারে, কারণ সেখানে এটা বেশিরভাগ ক্ষেত্রে টিচার সেন্ট্রিক হয়ে পড়ছে। সেই কারণে দেখো উদাহরণ, যেমন পিথাগোরাসের উপপাদ্য প্রথমে শেখানো, তারপর জ্যামিতিক সমস্যার সমাধান করা। তো উপপাদ্যকে আমরা বরাবর কি করে এসেছি, মুখস্থই করে এসেছি, তাই না, উপপাদ্যকে। তো এই উপপাদ্যকে আগে শিখছি, তারপরে সেই উপপাদ্যকে নিয়ে বিভিন্ন রকমের সমস্যাগুলোকে সমাধান করছি, অর্থাৎ প্রথমে সেই আমাদেরকে মুখস্থর দিকেই যেতে হচ্ছে। আচ্ছা, নেক্সট দেখো প্রকল্প পদ্ধতি, খুব সুন্দর একটা পদ্ধতি এবং প্রচুর প্রশ্ন এই প্রকল্প পদ্ধতি থেকে হয়ে থাকে। এটা একটা পজিটিভ পদ্ধতি, শিশুকেন্দ্রিক শিক্ষাকে এটা সমর্থন করে। ওকে, এর প্রতিষ্ঠাতা নিয়ে বিভিন্ন সময় কনফিউশন হয় স্টুডেন্টদের মধ্যে। তো মনে রাখবে এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে একজন লোক ছিলেন, সেই লোকটির নাম ছিল জন ডিউই। তো সেই লোকটি সর্বপ্রথম এই প্রকল্প পদ্ধতির ধারণা দেন, ঠিক আছে। এবং তার আবার একজন স্টুডেন্ট ছিলেন, তার নাম ছিল কিলপ্যাট্রিক। তিনি তার স্যারের এই যে প্রকল্প পদ্ধতির মেথডটাকে সম্পূর্ণ করেন, ঠিক আছে। ডিউই তৈরি করতে শুরু করেছিল, কিলপ্যাট্রিক পরবর্তীতে সব কিছু ঠিকঠাক করলো। তো সেখান থেকে এবার যখন প্রশ্ন আসবে যে প্রকল্প পদ্ধতির জনক কে, তো তখন মনে রাখবে উত্তরটা আমরা কিলপ্যাট্রিকই করবো সেখানে, ঠিক আছে, কিলপ্যাট্রিকই করবো। 1% চান্স থাকে যেখানে অপশনে কিলপ্যাট্রিকের নাম থাকে না, থাকলো রুসো, হারবার্ট স্পেন্সার, জন ডিউ নাকি জ্যাঁ পিয়াজে, তখন আমরা জন ডিউ করব। যদি জন ডিউ কিলপ্যাট্রিক দুটোতেই থাকে, সেখানেও কিলপ্যাট্রিক করে আসবো। কিলপ্যাট্রিক হচ্ছে 99% অ্যান্সার হওয়ার চান্স, সবসময় অ্যান্সার নেয়। কোনো জায়গায় 1% চান্স থাকে যে প্রশ্নের অপশনে কিলপ্যাট্রিক না দিয়ে জন ডিউই দেয়, তখন আমরা জন ডিউই করব। ওকে, দেখো শিক্ষার্থীরা দলগতভাবে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করে। মনে রাখবে এটাকে বলা হয় আউটার মেথড। কেন বলা হয় আউটার মেথড বলা হয়, কারণ প্রকল্প পদ্ধতি ক্লাসরুমে করা যায় না, ঠিক আছে, পসিবল নয়, ক্লাসরুমে প্রজেক্ট মেথড করা সম্ভবপর হয় না। দেখবে যারা ভূগোল ছিল উচ্চ মাধ্যমিকে, সেখানে ভূগোলে বিভিন্ন প্রকল্প করতে দেওয়া হতো, খরা, বন্যা নিয়ে, বা আরও আদার্স প্রজেক্টগুলো। সেখানে আমরা বিভিন্ন জায়গায় স্কুলে বাচ্চাদেরকে কি দেখি যে তারা কি করছে না, তারা একটা A4 পেজ নিয়ে আসছে, স্যারের কাছে টিউশনিতে লিখে নিচ্ছে যে স্যার প্রজেক্ট দিয়েছে এই এই জিনিস নিয়ে লিখতে, তো লিখে দিচ্ছে স্যারের দেখে লিখে নিয়ে জমা দিয়ে দিচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এটা প্রকল্প পদ্ধতির উদ্দেশ্য নয়। প্রকল্প পদ্ধতি হচ্ছে তোমাকে একটা প্রকল্প দেওয়া হলো যে পুরুলিয়া জেলাতে
খরার প্রভাব, বাঁকুড়া জেলাতে খরার প্রভাব, এর ওপরে ধরো একটা প্রকল্প দেওয়া হলো। তার মানে হচ্ছে তোমাকে সঠিক যে পদ্ধতি সেটা হচ্ছে তোমাকে বাঁকুড়া বা পুরুলিয়া যেতে হবে, সেখানে চারিদিক ঘুরে ব্যাপারগুলো দেখতে হবে খরার সময়ে যে কী কী মানুষের সমস্যা হচ্ছে, কেমন খরা, এর ফলে কী কী ক্ষতি হচ্ছে, কী কী লাভ হচ্ছে, সেই সব কিছু নিজে পর্যবেক্ষণ করার পর এসে খাতায় লিখে সাবমিট করতে হবে। ফলে এই যে রিয়েল যে প্রকল্প পদ্ধতি সেটা কখনোই শ্রেণীকক্ষে চুপ করে এক জায়গায় বসে করা সম্ভব নয়, সেই কারণে এটাকে আউটার মেথড বলা হচ্ছে। ওকে, দেখো বিবরণ। শিক্ষার্থীরা দলগতভাবে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করে। এটা এই জায়গা থেকেও একটা প্রশ্ন আসে, এটা একটা দলগত পদ্ধতি, মনে রাখবে এটা হচ্ছে দলগত পদ্ধতি। একজন সিঙ্গেল শিক্ষার্থীকে এই প্রকল্প পদ্ধতি নিয়ে শেখানো সম্ভব নয়, এটা একটা দলগত পদ্ধতি, এক দল শিক্ষার্থী নিয়ে প্রকল্প পদ্ধতি সম্ভবপর হয়। ওকে, পরবর্তীতে দেখো এই যে ফাদার অফ প্রজেক্ট মেথড বলা হয় কাকে, এই যে কিলপ্যাট্রিক যিনি রয়েছেন, উইলিয়াম কিলপ্যাট্রিক, তার ছবিটা দেখতে পাচ্ছ তোমরা আশা করি। তো এই কিলপ্যাট্রিককেই প্রকল্প পদ্ধতির জনক বলা হয়। 1% চান্স থাকে যেখানে অপশনে জন ডিউয়ের নাম দেয়, তো জন ডিউকে আপাতত জেনে রাখো, তবে উত্তর মনে রাখবে সবসময় কিলপ্যাট্রিকই হবে। দেখো প্রকল্প পদ্ধতির বিশদে বিবরণ, প্রয়োগ রয়েছে পরিবেশ অধ্যয়ন, বিশেষ করে ইভিএস এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে এই প্রজেক্ট মেথড সব থেকে বেশি ব্যবহৃত হয়, এটা মনে রাখবে। দেখো পরিবেশ অধ্যয়ন, সামাজিক গবেষণা, প্রযুক্তিভিত্তিক কাজ, এই সমস্ত ক্ষেত্রে প্রকল্প পদ্ধতি ব্যবহার হয়। প্রথমে পরিকল্পনা করা হয় যে কি কি করা হবে, পরে গবেষণা করা হয়, পরে উপস্থাপনা করা হয়। অর্থাৎ তোমাকে বলা হলো যে দিল্লি শহরের এই যে যমুনা নদীর যে দূষণ, সেই যমুনা নদীর দূষণের উপর প্রজেক্ট তৈরি করার জন্য। তো প্রথমে হচ্ছে পরিকল্পনা, তোমাকে একটা পরিকল্পনা করতে হবে যে কি কিভাবে আমি এই প্রজেক্টটা তৈরি করব। ঠিক আছে, যে এই জিনিসগুলো লিখবো, এই ভালো দিক লিখবো, এই খারাপ দিক, সেখানকার মানুষজনের কারণ, এই সমস্ত কিছু লিখবো। এটা হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ তুমি একটা লেসন প্ল্যান যেমন করো শ্রেণীকক্ষে পড়ানোর আগে, সেরকম একটা প্ল্যান করে নিলে যে এইগুলো আমি দেখবো। তারপরে গবেষণা, অর্থাৎ দিল্লি গেলে যমুনা নদীর ধারে গিয়ে সেখানে দেখে এলে যে কি সাংঘাতিক রকমের দূষণ নদীর মধ্যে রয়েছে, এটা হচ্ছে গবেষণা। পরে এসে উপস্থাপনা, অর্থাৎ তুমি এরপরে তোমার যে পেপার সেগুলো লিখলে এবং তারপরে সাবমিট করলে, এটা হচ্ছে উপস্থাপনা। ওকে, দ্বিতীয়ত দেখো সুবিধা, সহযোগিতা ও নেতৃত্বের দক্ষতা এখানে বৃদ্ধি পায়। সহযোগিতা, এই যে প্রথমেই আমরা বললাম যে প্রকল্প পদ্ধতি যেটা, সেটা একজন স্টুডেন্টকে নিয়ে করা সম্ভবপর হয় না, সেখানে এক দল স্টুডেন্টের দরকার হয় এবং অবশ্যই একে অপরের মধ্যে সহযোগিতার সম্পর্ক রাখতে হবে, যে ও বেশি নম্বর পেয়ে যাবে আমি ওকে কিছু বলবো না, হ্যাঁ এরকম করলে হবে না, বা আমি ওর সাথে যাব না প্রকল্প পদ্ধতি, আমি লিখবো না ও লিখলে, এই ধরনের হিংসাত্মক মনোভাব থাকলে হবে না। সহযোগিতার একটা মনোভাব থাকতেই হবে। আর কি, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, অবশ্যই প্রত্যেকটা টিমের একজন করে টিম লিডার থাকবেন এবং তারা নেতৃত্ব দেবেন, সেই নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি ঘটবে সেই ব্যক্তির। ঠিক আছে, বাস্তব জীবনের সাথে শেখার সংযোগ ঘটবে, যখন তারা ফিল্ড স্টাডি করবে, ফিল্ড রিপোর্ট জমা করবে। অর্থাৎ ফিল্ড স্টাডি কি, ফিল্ড রিপোর্ট কি, ক্ষেত্র পরিদর্শন। অর্থাৎ এই যে বললাম যমুনা নদীর ধারে গিয়ে সেখানে দূষণ কেমন হয়েছে, কি কি হয়েছে, সেগুলোকে তারা দেখে আসছে, এটাই হচ্ছে ফিল্ড রিপোর্ট বা ফিল্ড স্টাডি। ঠিক আছে, তো সেই সব ক্ষেত্রের সাথে তারা বাস্তব জীবনের সাথে সংযোগ পাবে। সীমাবদ্ধতা কি রয়েছে না, প্রচুর সময় লাগে, প্রচুর টাকা পয়সা খরচ হয়। হ্যাঁ, দেখবে স্কুলে যে প্রজেক্টগুলো হয় বাচ্চাদের, সম্ভবত ফাইনাল পরীক্ষাতে 30 নম্বরের হয়, সেখানেই দেখবে এক একটা সাবজেক্টে মোটামুটি 50 থেকে 60 টাকা করে খরচ হয়ে যায়। ফটোকপি বের করা, ফাইল কেনা ইত্যাদি, A4 পেজ কেনা, বিভিন্ন রং টং দিয়ে তৈরি করা, এই সব ক্ষেত্রে একাধিক একটা ঝামেলা থাকে। ঠিক আছে, সুসংগঠিত পরিকল্পনা প্রয়োজন হয়। উদাহরণ যেমন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটি প্রকল্প তৈরি করা, বা আমি যেগুলো তোমাদের বললাম সেগুলো হবে, যে যমুনা নদীর দূষণ নিয়ে একটা প্রকল্প তৈরি, বা বাঁকুড়া পুরুলিয়ার খরা নিয়ে একটা প্রকল্প তৈরি, এরকম। এবার দেখো সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথড। তো মনে রাখবে এই যে প্রবলেম সলভিং মেথড, এই প্রবলেম সলভিং মেথডের প্রবক্তা হচ্ছেন জন ডিউ। ঠিক আছে, জন ডিউইকে এই সমস্যা সমাধান পদ্ধতির প্রবক্তা বা প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, সমস্যা সমাধান পদ্ধতিতে নির্দিষ্ট একটা প্রবলেম থাকবে, এই প্রবলেমকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নিজেদের আলোচনা করবে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, তারা নির্দিষ্ট একটা সমাধানের দিকে আসবে, মানে পুরোটা করবে শিক্ষার্থীরা, টিচার শুধু সহযোগিতা করবেন। দেখো প্রতিষ্ঠাতা হচ্ছেন জন ডিউ হচ্ছেন এই পদ্ধতির প্রতিষ্ঠাতা, যেখানে শিক্ষার্থীরা যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করে। শিক্ষক সমস্যা উপস্থাপন করবেন এবং সমাধানের পদ্ধতিকে নির্দেশ দেবেন, অর্থাৎ টিচার এখানে অ্যাজ এ ফ্যাসিলিটেটর কাজ করবেন। দ্বিতীয়ত দেখো
এর প্রয়োগ রয়েছে গণিত, বিজ্ঞান বা দর্শনের জটিল সমস্যা চিহ্নিতকরণ, জটিল সমস্যার ক্ষেত্রে এর প্রয়োগ দেখা যায়। এর স্টেপগুলো কি কি? প্রথমে সমস্যাকে চিহ্নিতকরণ করা হয়, যে কোন অঙ্কটা আমার আটকাচ্ছে, তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ, কিভাবে আমি অঙ্কটা করতে পারি, এবং তারপরে সমাধান, তারপরে মূল্যায়ন। ঠিক আছে, সমাধান করা হয়, তারপরে মূল্যায়ন করা হয় যে ঠিক হয়েছে কিনা অঙ্কটা। ঠিক আছে, 3 নম্বর দেখো সুবিধা। এর কিছু সুবিধা রয়েছে, যেমন যুক্তিবাদী চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকে। ঠিক আছে, এই সমস্যা সমাধান পদ্ধতিতে যখন কোনো স্টুডেন্ট কোনো অঙ্কের সমাধান করছে বা যে কোনো সমস্যার সমাধান করছে, তার পিছনে কোনো না কোনো যুক্তি সে দিতে পারছে, সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে, তার উদ্ভাবনী ক্ষমতা, তার নিজে থেকে চিন্তা করার ক্ষমতা, সেটা বৃদ্ধি পাচ্ছে। এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন জটিল সমস্যার ক্ষেত্রে হতাশা তৈরি হতে পারে। যদি অঙ্ক খুব কঠিন হয় বা সেই সমস্যাটা খুব কঠিন হয়, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে হতাশা আসে, আমি পারবো না, এরকম একটা ধারণা তাদের চলে আসে। ওকে, যেমন এই যে 23 সালের আমাদের প্রশ্ন দেখে অনেক স্টুডেন্টের মধ্যে হতাশা এসছে যে আমার দ্বারা হয়তো আর হবে না, এত কঠিন প্রশ্ন আসছে। হ্যাঁ, তো এরকম একটা হয়। তো এখান থেকে একটা প্রশ্ন আসে, মনে রাখবে সমস্যা সমাধান পদ্ধতিতে কোন ধরনের প্রশ্ন ব্যবহার করা সব থেকে বেশি উপযুক্ত? মনে রাখবে মধ্যম মানের, অর্থাৎ খুব বেশি কঠিন নয়, আবার খুব বেশি সহজ নয়, সেরকম প্রশ্ন উত্তর ব্যবহার করা সমস্যা সমাধান পদ্ধতিতে বেশি উপযুক্ত। সমস্যাটা কেমন হওয়া উচিত? মাঝারি ধরনের। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ভালো। আচ্ছা দেখো, সীমাবদ্ধতা রয়েছে কি না, জটিল সমস্যার ক্ষেত্রে হতাশা তৈরি হতে পারে। উদাহরণ যেমন নদীর দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এরকম বিভিন্ন একটা সমস্যা দেওয়া হলো, এটা সেই সমস্যাটাকে সমাধান করতে দেওয়া হলো স্টুডেন্টদের, প্রত্যেকে নিজেদের মতো করে এই সমস্যাটার সমাধান কিন্তু করলো। ওকে, এবং লাস্ট আমাদের উপসংহার রয়েছে, এই কয়েকটা মাত্রই মেথডই রয়েছে, এরপরে কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা আলোচনা করব। দেখো উপসংহার, প্রতিটা শিক্ষণ পদ্ধতির নিজস্ব সুবিধা রয়েছে। এবার দেখো, নির্দিষ্ট কোনো শিক্ষণ পদ্ধতি নির্দিষ্ট সাবজেক্টের জন্য স্পেসিফিক ওরিয়েন্টেড নেই। একজন দক্ষ টিচার সে নির্দিষ্ট সময় বুঝে কোন পদ্ধতি কখন ব্যবহার করতে হবে সেটাকে তিনি চুজ করবেন। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, যে যে কোনো পদ্ধতি, যে সব সময় বাংলা পড়াবো তখন আরোহী পদ্ধতিই ব্যবহার করতে হবে, ব্যাকরণ পড়াবো তখন 100% আরোহী পদ্ধতিই ব্যবহার করতে হবে, এমন কিছু মাথার দিব্যি কিন্তু নেই। টিচার যদি মনে করে যে সেখানে কোনো জায়গায় ছাত্রছাত্রীদের একটু মুখস্থ করতে দেওয়া দরকার, অবরোহী পদ্ধতি ব্যবহার করা দরকার, অবশ্যই তিনি সেখানে অবরোহী পদ্ধতি ব্যবহার করবেন। ঠিক আছে, এটা অবশ্যই ঠিক কথা। তো মনে রাখবে, এটাই উপসংহার বলতে এখানে এটাই আমি বলতে চেয়েছি, যে নির্দিষ্ট পদ্ধতিগুলো নির্দিষ্ট বাঁধা ধরা নিয়ম নেই গো। আমরা প্রথমেই পড়লাম শিক্ষণ একটা গতিশীল প্রক্রিয়া, একটা ডাইনামিক ফ্যাক্টর। তো চেঞ্জ অনুযায়ী আমাদেরকে নির্দিষ্ট পদ্ধতিগুলোকেও চেঞ্জ করতে হয়। ওকে, আচ্ছা এতদূর পর্যন্ত টোটাল ক্লাসটা, কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো কোনো জায়গায়? হ্যাঁ, তারপরে আমরা কয়েকটা প্রশ্ন উত্তর করব। বলো, কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ওকে, নাসরিন, আচ্ছা বাকিরা, চন্দন কোনো সমস্যা, রোজিনা, গোলাম, সমৃদ্ধি, জন্নতি? ঠিক আছে। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্ন উত্তরগুলো করি। চলো, প্রথম প্রশ্ন আশা করি দেখতে পাচ্ছ। ভালো করে প্রশ্নটা পড়ো, অপশনটা ভালো করে খোঁজো, তারপর সঠিক উত্তর কোনটা সেটা বলো। বলো কার কোনটা মনে হচ্ছে বলো। এ ও বি। এ ও বি। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? একটি সংখ্যা রেখা ব্যবহার করে পাঠদানের সময় শিক্ষার্থী শিক্ষার্থীদের বিয়োগ শেখে। আচ্ছা, শিক্ষার্থীরা বিয়োগ শেখে। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সংখ্যারেখা ব্যবহার সম্পর্কে কোন বিবৃতিটি ঠিক? এটি তাদের দূরত্বের ধারণা বুঝতে সাহায্য করছে, জটিল সমীকরণের জন্য ব্যবহৃত হয়। দেখো বি কেন হচ্ছে, মনে হচ্ছে বিতে দেখো জটিল সমীকরণ
আমরা প্রাইমারি স্কুলে জটিল সমীকরণ কি পাচ্ছি, এখানেই নেগেটিভ একটা খারাপ ওয়ার্ড তো পেয়ে যাচ্ছে, এটা কখনোই হবে না। এটা তাদের অনুমান করার ক্ষমতাকে সীমিত করে, এটাও একটা খারাপ ওয়ার্ড, এটা হবে না, শুধুমাত্র এ হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, আমি একটু দেখি কে কে সঠিক করতে পেরেছো তোমরা। বোঝা গেল? তো আমাদেরকে নেগেটিভ পজিটিভ ওয়ার্ডগুলোকে আগে চিনতে হবে। ঠিক আছে, ভুল হতেই পারে, অসুবিধা নেই। 10টা প্রশ্ন আছে, আস্তে আস্তে এগুলো সব করছি। মোটামুটি সমৃদ্ধি বলেছে এ, 3 3 3, সবাই ভুল বলেছে। আচ্ছা, তারপরেরটা বলো। এখানে কেন হচ্ছে কি হচ্ছে এগুলো তোমরা বাড়িতে যখন পড়বে, উত্তর তার ব্যাখ্যা সবকিছু পিডিএফে আমি লিখে দিয়েছি, একটু ভালো করে সময় নিয়ে পড়বে। ঠিক আছে, পরের প্রশ্ন এটা বলো, এটা আশা করি সবাই পারবে। হিউরিস্কো শব্দের অর্থ কি? আবিষ্কার করা। আবিষ্কার করা। ভেরি গুড, এখানে তো সঠিক উত্তর আবিষ্কার হয়ে যাবে করা। আবিষ্কার করা। আচ্ছা আচ্ছা, এই হিউরিস্টিক মেথডের তোমার জনককে, কে আবিষ্কার করেন এটাকে? আর্মস্ট্রং। ভেরি গুড, আর্মস্ট্রং। হিউরিস্টিক থেকে মনে রাখবে কি, হিরো, হিরোদের আর্ম কেমন হবে, হাত কেমন হবে, বাহু হবে শক্তিশালী, আর্ম যার স্ট্রং সেই হয় হিরো, তাই না? তার বাইসেপ থাকবে। আচ্ছা, এখানে সব কিছু লেখা আছে, আবিষ্কার পদ্ধতি সম্পর্কে, গ্রিক শব্দ, এর অর্থ, এগুলো লেখা আছে। তিনেরটা বলো, প্রকল্প পদ্ধতি ব্যবহার করার সময় শিক্ষককে কোন জিনিসটা নিশ্চিত করতে হবে? চলো, তিনেরটা বলো, কার কোনটা মনে হচ্ছে আগে বলো। স্যার এ হবে। পাঠ্যক্রম এবং সিলেবাসের সাথে অবশ্যই এ হবে, সংযোগ নিশ্চিত করতে হবে, একদম তাই। অর্থাৎ যে জিনিসটাই আমরা প্রজেক্টটা দিচ্ছি সেটা যেন সিলেবাসের বাইরে হয়ে না যায়, তাই না? আমি পড়াচ্ছি সিডিপি, আর সে জায়গায় আমি যে প্রজেক্ট দিলাম সেটা দেখা যাচ্ছে অঙ্কের দিয়ে দিয়েছি, তাহলে সেই জিনিসটা যেন না হয়, তাই না? তো এ হবে এখানে সঠিক উত্তর, যারা এ করেছো একদম সঠিক, ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপর একটা বলো, 4 নম্বরটা ভালো করে পড়ো, দেন অ্যান্সারটা করো। সবাই চেষ্টা করো, হ্যাঁ, সবাই চেষ্টা করো, ভুল হোক, ভুল হলে এখানে তোমাকে কেউ কিছু খারাপ বলবে না। যারা চুপ করে আছো তারাও চেষ্টা করো অ্যান্সার করার। 4 নম্বরটা, এটা দেখো ইভিএস লেখা আছে, কারণ ওই যে প্রথমেই বললাম এই চ্যাপ্টারটা সব কিছুতেই রয়েছে, তো সিটেতে এই প্রশ্নটা এসেছিল, ইভিএস, ইভিএস পোর্শনে হয়তো এসেছিল। ঠিক আছে, ইভিএস এ আমাদেরও আসতে পারে, না আসার কিছুই নেই, ইভিএস এর জায়গায় যে কোনো সাবজেক্ট লেখা থাকতেই পারে। বলো কার কোনটা মনে হচ্ছে? ইভিএস এর মতো চিন্তা ভাবনা করবে। এ ভূমিকা পালন, রোল প্লেইং। আচ্ছা, বাকিটা বলো। আচ্ছা, এ মানে এখানে এ, এ বি ডি বলছো তাই তো, মানে এ বি ডি, ভূমিকা পালন, প্রকল্প ভিত্তিক, আর ইন্টারেক্টিভ স্টোরি টেলিং। ভেরি গুড, খুব উপস্থিত বুদ্ধির পরিচয় তুমি দিয়েছো, যেখানে বক্তৃতা পদ্ধতি আমরা নেগেটিভ ধরেছি এটাকে বাদ দিয়ে দিয়েছো, তাই না? এই সমস্ত জায়গাতেই নিজেদের বুদ্ধিটাকে খাটাতে হবে, কারণ আমরা জানি বক্তৃতা পদ্ধতি নেগেটিভ, তো সি বাদ দেবো, যেটাই যেটাই সি আছে সেই অপশনগুলোকেই বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা উত্তর ঝুট করে দেখো বেরিয়ে যাচ্ছে, তাই না? এ হবে সঠিক উত্তর এখানে। তারপরেরটা দেখি, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। স্যার ইন্টারেক্টিভ স্টোরিটেলিং মানে কি স্যার? অপশন ডি টার মানেটা কি? ইন্টারেক্টিভ স্টোরি টেলিং মানে আকর্ষণীয় গল্প বলা, গল্প বলা স্টোরি পদ্ধতি, টেলিং। গল্প বলা। বোঝা গেল? গল্প বলে বলে কোনো জিনিস শেখানো। ওকে স্যার। হ্যাঁ, তারপরেরটা বলো, এখানে শিক্ষাদানের জন্য সবথেকে উপযুক্ত পদ্ধতি। সেমিনার মানে আলোচনা, ঠিক আছে, সেমিনার মানে আলোচনা, ডিসকাশন। দেখি বাকিরা কে কোনটা বলছে। স্যার 3। হুম, সেমিনার এবং প্রজেক্ট, একদম এটা হচ্ছে সঠিক। ডিকটেশন মানে কি? ডিকটেশন মানে হচ্ছে শুনে বলা, শুনে শুনে বলা, টিচার বলছে সেটা কি বলছে, তাই না? অ্যাসাইনমেন্ট তো আমরা জানি, প্রকল্প, প্রজেক্ট এবং ডিকটেশন, এটা লেকচার তো হবেই না, তাই না? এটা খারাপ, তো ওখানে অপশন সি হবে সঠিক উত্তর, দুটোই আমাদের পজিটিভ।
তারপরেরটা এখানে ব্যাখ্যা করা আছে তোমাদের, এটা বলো, 6 নম্বরটা বলো, ভালো করে পড়ে অ্যান্সারটা করো 6-এরটা। 3 নম্বরটা। 3 মনে হচ্ছে। 3 মনে হচ্ছে সবাই? স্যার চারটা হবে কি? আচ্ছা সবাই বলো, আমি না তো বলে দেবো চারটা। অবশ্যই, যার যেটা মনে হচ্ছে নির্দ্বিধায় সে সেটাকে বলো। কি বলা হচ্ছে যে একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বলল আমরা পৃথিবীর ভেতরে বসবাস করি, মানে এই যে পৃথিবীর ভেতরে আমরা থাকি। আচ্ছা একটি সি গ্রহ হবে, সি, যেটি 3 গোলাকার, নম্বর। এই কারণেই কলম্বাসের জাহাজ আবার একই স্থানে ফিরে এসছে। আচ্ছা এই ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষকের উপযুক্ত প্রতিক্রিয়া কি হওয়া উচিত? আচ্ছা এটা খুব ভালো একটা প্রশ্ন। এখানে ডি যারা যারা বলছো তারা একদম ঠিকঠাক দিকেই এগোচ্ছিলে, একটু জায়গায় ভুল হয়ে গেছে শুধু। ঠিক আছে বেশ, আমি যে প্রত্যাখ্যান করা। হ্যাঁ, একদম তাই, ঠিক জায়গায় ধরেছো, প্রত্যাখ্যান করা। দেখো এই প্রত্যাখ্যান নেগেটিভ করা, ওয়ার্ড এটা। এটা নেগেটিভ ওয়ার্ড চলে আসছে, বাকি সবটা ঠিক আছে। মানে তুমি যখন কিছু একটা বললে, তুমি একটা ছোট্ট প্রাইমারি স্টুডেন্ট, আমি হুট হ্যাট করে তোমার কথাটা প্রত্যাখ্যান করে দিলাম, সেখানে তোমার খারাপ লাগবে কোথাও না কোথাও বাচ্চাটার, তাই না? তো সেই কারণে 4টা উত্তর হবে না, প্রত্যাখ্যান করার জায়গায় অন্য কিছু থাকলে সেটা উত্তর হয়ে যেত। দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন এ। সেখানে কি বলা হচ্ছে যে এই কথাটা যখন স্টুডেন্ট বললো এটা ভুল, এবার শিক্ষার্থীর এই ধারণাটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হবে। চ্যালেঞ্জ মানে কি, এখানে চ্যালেঞ্জ করব মানে তাকে সরাসরি বকাঝকা হচ্ছে না, তাকে বলা হচ্ছে যে না তুমি ভুল বলছো, আমি তোমাকে শিখিয়ে দেব, এটা হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, এবং মহাকাশ থেকে তোলা বিভিন্ন ছবি দেখিয়ে পৃথিবীর ব্যাসার্ধ কত বড় তা বুঝতে সাহায্য করা, এর ফলে সে বুঝতে পারবে যে পৃথিবী হচ্ছে গোলাকার, আমরা পৃথিবীর উপরে থাকছি। ঠিক আছে, এবার দেখো যে ব্যাখ্যা করা যে পৃথিবী একটা বলের মতো গোলাকার, তবে এটি থালার মতো চ্যাপ্টা দেখাতে পারে, এটাকে ব্যাখ্যা করা। এখানেও দেখো ব্যাখ্যা করা যখন, সেখানে কোনো না কোনো দিক থেকে একটা নেগেটিভিটি চলে আসছে এখানে, তাই না? এছাড়া দেখো শিক্ষার্থীর ধারণাকে স্বীকার করা, স্বীকার করা যে হ্যাঁ ভুল তো ভুল, ঠিক আছে, এটা তো হবেই না। তিনেরটা কেউ একজন বললো সম্ভবত, কিভাবে বলা হলো এটা, কারণ এটি তার চিন্তাধারার সম্মান পাওয়া উচিত না, এটা তো একদমই ভুল। কারণ একজন শিক্ষক বা শিক্ষিকার মূল কর্তব্য হচ্ছে শিক্ষার্থীদের জ্ঞানের যে সঠিক জ্ঞান যাতে তারা লাভ করে সেটাকে দেখা। তো সেটা সে ভুল বলছে, সে খারাপ লাগবে বলে সেই ভুলটাকেই ঠিক বলা, এটা তো কখনোই উচিত নয়, তাই না? এবার যাদের কনফিউশন হচ্ছিল, 4 তো বললাম প্রত্যাখ্যান করা, এবার বিটা নিয়ে যাদের কনফিউশন হচ্ছে আরেকবার বলি, দেখো ব্যাখ্যা করা যে পৃথিবী একটি বলের মতো গোলাকার, পৃথিবী তো আদেও একটা বলের মতো নয়। দেখো এখানে বিকল্প 2 বলে ব্যাখ্যাটা দিয়েছিলাম, এই যে বিকল্প 2 বিকল্প 2 প্রত্যাখ্যাত, কারণ এটি ব্যাখ্যার জন্য সম্পূর্ণ যথাযথ নয়। কারণ পৃথিবী গোলাকার হলেও সম্পূর্ণ চ্যাপটা কিন্তু দেখায় না। কারণ দিগন্ত রেখা দিকে যখন আমরা দেখি, সেখানে দেখতে পাই যে এরকমভাবে আকাশ মাটির সাথে মিশে গেছে। বা দেখবে ফাঁকা মাঠে আকাশের দিকে তাকালেও বোঝা যায় যে একটা গোলকের মধ্যেই যেন আমরা বসবাস করছি, আকাশের চারিদিকে গোল হয়ে নেমে গেছে, তাই না? তো সেই কারণে কেন অপশন বিকল্প 3, বিকল্প 2, বিকল্প 4 হবে না উত্তর, তার রিজনটা এখানে দেওয়া রয়েছে। ওকে, এরপরে 7-এরটা বলো। 7-এরটা বলো, কার কোনটা মনে হচ্ছে? কোন শিক্ষাদান পদ্ধতিটি শেখার উদ্দেশ্য অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত উপায় খুঁজে বের করার উপর ভিত্তি করে তৈরি? মানে সব থেকে বেস্ট পদ্ধতি এদের মধ্যে আচ্ছা, কোনটা, মানে যেখানে শিক্ষার্থীরা নিজেরা উপায়গুলো খুঁজে বের করছে? 3। 3, ওকে, গোলাম বলছে 3, কিঞ্জল রয় বলছে 4, অভিজিৎ বলছে 3, আচ্ছা সৌভিক বলছে 3, বাকিরা বলো কার কোনটা মনে হচ্ছে। মেয়েদের অ্যান্সার নেই, এই যে জন্নাতি 2 বলেছে। এখানে অবশ্যই আমাদের সঠিক উত্তর কিন্তু 3 হয়ে যাবে, সমস্যা সমাধান পদ্ধতি, যেটাকে প্রবলেম সলভিং মেথড বলা হয়। ঠিক আছে, সমস্যা সমাধান পদ্ধতি। দেখো ব্যাখ্যা, সমস্যা সমাধান পদ্ধতিতে শিক্ষার্থীরা যুক্তি বিশ্লেষণ চিন্তাধারার মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য অর্জনে সহায়তা করে।
এটি সঠিক কৌশলকে খুঁজে বের করতে এবং গবেষণা করতে সাহায্য করে। লেকচার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি এবং খেলাভিত্তিক পদ্ধতি কেন হবে না তার ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, পড়লে আশা করি সমস্যা থাকবে না আর। আটেরটা বলো। বলো আটেরটা, অবরোহী না আরোহী, নাকি উভয়, নাকি অনুমানমূলক ডিটেকটিভ? বলো, এটা তো সহজ, কার কোনটা মনে হচ্ছে দেখি। আচ্ছা, সবাই বি বলেছে, বি 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 বি। রোজিনা কেবলমাত্র এ বলেছে। ওকে, দেখো অনুমান পদ্ধতিতে প্রথমে জেনারেল, জেনারেল মানে কি সাধারণ, সাধারণ মানে কি সূত্র, স্পেসিফিক মানে কি বিশেষ অর্থাৎ উদাহরণ। সূত্র থেকে উদাহরণ যাচ্ছি কোন পদ্ধতিতে, অবরোহী না আরোহী সেটা আগে দেখি। সূত্র থেকে উদাহরণ যেটা সেটা হচ্ছে অবরোহী, অবরোহী। এবার এখানে দু জায়গায় কনফিউশন হয় যে অবরোহীর ইংরেজিটা কি, ইন্ডাকটিভ নাকি ডিডাকটিভ। প্রথম বর্ণ দেখো অ, ডিডাকটিভ। অ হচ্ছে বাংলার সবথেকে কাছের বর্ণ। এখানে সবথেকে কাছের বর্ণ কোনটা, ডি না আই? ইংরেজিতে ডি সবথেকে কাছের বর্ণ। এখান থেকে মনে রাখবে অবরোহী মানে হচ্ছে ডিডাকটিভ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে ডিডাকটিভ। এই জিনিসটা আশা করি বুঝতে পারলে। কি যদি যাদের গুলিয়ে যায় যে অবরোহী মানে ডিডাকটিভ না ইন্ডাকটিভ, তো বাংলাতে অ হচ্ছে সবথেকে কাছের বর্ণ, অ দিয়ে অবরোহী আয়ের তুলনায়। আরোহীতে তো প্রথমে আ আছে, আয়ের তুলনায় অ কাছে। আর ইন্ডাকটিভ আর ডিডাকটিভে প্রথম অক্ষর দেখো আই এবং ডি, কোনটা কাছে, ডি, তো কাছের সাথে কাছেরটা মিলে যাবে। আচ্ছা, এরপরে দেখো এটা তো বলা আছে ডিডাকটিভ কি, এটা বলো, নয়েরটা বলো। হিউরিস্টিক পদ্ধতি। সঠিক উত্তর একদম। হিউরিস্টিক। এখানে সঠিক উত্তর হবে হিউরিস্টিক পদ্ধতি, আবিষ্কারমূলক শিখন। হুম। প্রকল্প পদ্ধতিটা কে বলো তো? কিলপ্যাট্রিক। কিলপ্যাট্রিক। সমস্যার সমাধান জন ডিউ। ডিউ। ডিডাকটিভ। ভেরি গুড। আচ্ছা, তারপরে লাস্টেরটায় আসি আমরা। 10 নম্বর প্রশ্ন, বলো গণিত শিক্ষার কোন পদ্ধতিটি আনুষ্ঠানিক শ্রেণীকক্ষের পরিস্থিতিতে মানে ক্লাসরুমের মধ্যে ব্যবহার করা কঠিন? কোন পদ্ধতিটা ব্যবহার করা কঠিন? প্রকল্প পদ্ধতি। একদম। পড়াতে পড়াতেই তোমাদের বললাম, কারণ প্রকল্প পদ্ধতি ক্লাসরুমের মধ্যে হচ্ছে না, এটাকে আউটার ক্লাসরুম মেথড বলা হয়, ক্লাসরুমের বাইরে হয় এই পদ্ধতিটা। ঠিক আছে, তো এই 10 নম্বর এখানে বলা হয়েছে প্রকল্প পদ্ধতি, ব্যাখ্যা আছে এখানে। তো বলো, কারো কোনো প্রশ্ন নেই, সমস্যা আছে, কোনো অসুবিধা? বোঝা গেছে পুরোপুরি ক্লাসটা? বোঝা গেছে? ওকে, অল ওকে, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত কাল এবং পরশুদিন হয়তো আমার ক্লাসটা বন্ধ থাকবে, কারণ একটা বোনের পরীক্ষা আছে, তো সেই জন্য যেতে হবে তার সাথে আর কি। তো ফিরতে অনেক রাত হয়ে যায়। তো দেখা যাক, আমি হয়তো করাতে পারবো না, আমি জানিয়ে দেবো ওটা গ্রুপে। আজকেরটা করে দিলাম। আর ম্যাথ স্যারকে আমি রিজনিংয়ের ব্যাপারটা বলে দিয়েছি, তোমরা যেটা বললেন। ঠিক আছে, রিজনিংয়ের ব্যাপারটা, ওই একটা বোন আছে, তার কি গ্র্যাজুয়েশনের কি এক্সাম চলছে একটা, সম্ভবত এনএসইউ বা এরকম কিছু একটা। আচ্ছা, রিজনিংয়ের ব্যাপারটা আমি বলে দিয়েছি। হ্যাঁ স্যারকে, স্যার সোমবার থেকে রিজনিং তোমাদের স্টার্ট করবেন। ঠিক আছে, চলো আজকে শেষ করছি এখানে ক্লাসটা আমরা। গুড নাইট সবাইকে। ওকে স্যার।